আচ্ছা, আমি তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে 3টে ইউনিট পড়াবো, হ্যাঁ? আজকে আমি যখন তোমাদেরকে এই ক্লাসের মেটেরিয়ালটা পাঠাবো, তখন ওই সিলেবাসটার যে ইউনিটগুলো আমি পড়াবো হাইলাইট করে আলাদা করে পাঠিয়ে দেবো। আহ, এই 3টে ইউনিটের মধ্যে একটা তো অবভিয়াসলি স্পেকট্রোস্কোপি আছে, সেটা আমরা যেভাবে পড়ছি আমরা ওটাকে কন্টিনিউ করে যাব। কেননা এই দুটো স্পেকট্রোস্কোপি মানে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই দুটো খুবই রিলেটেড। তার সাথে এই ইলেকট্রোলাইটিক কন্ডাক্ট্যান্সের একটা ইউনিট আমি পড়াবো, যে ইউনিটটাতে তোমাদের শুধুমাত্র ইন ডিটেলস ডিবাই-হুকেল থিওরিটা পড়তে হয়। ডিবাই-হুকেল থিওরি এবং তার সাথে অ্যাসোসিয়েটেড ডিবাই-হুকেল-ওহনসাগার ইকুয়েশন এটসেট্রা এটসেট্রা। তাছাড়া আরেকটা তৃতীয় ইউনিট আছে, সেটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি। এই 3টে ইউনিট দেখবে, 3, 4 এবং 5 এই 3টে ইউনিট আমি তোমাদেরকে আলাদা করে পড়িয়ে দেবো। হুম? এখন ঘটনা হচ্ছে যে আমরা এই আজকের ক্লাসটাতে ইলেকট্রোকেমিস্ট্রির বা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স যেভাবেই বলো, তার এই ইউনিটটা স্টার্ট করি। হ্যাঁ, তো এই ইউনিটটা শুরু করতে গেলে তোমার আমাদের বেসিক যে আমরা বিএসসিতে ইলেকট্রোকেমিস্ট্রির বিশেষ করে কন্ডাক্টেন্সের যে পোর্শনটুকু পড়ে আসি, সেই পোর্শনটুকু আমাদের অবভিয়াসলি কাজে লাগবে। তার সাথে আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে যে লাস্ট সেমিস্টারে আমরা ওপেন সিস্টেমের থার্মোডিনামিক্সে যে জিনিসগুলো শিখেছি, তার একটা পোর্শন বিশেষ করে যেখানে যেখানে আমরা কেমিক্যাল পোটেনশিয়াল রিলেটেড কোনো কনসেপশন ব্যবহার করব, সেই জায়গাটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্সের এই ইউনিটটার বিষয়টা। তো আমরা যদি এই ইউনিটটা শুরু করি, আমাদের প্রথম যে জিনিসটা মাথায় রেখে স্টার্ট করতে হয় এই ইউনিটটা, সেটা হচ্ছে এরকম যে আমরা যখনই এই ধরনের কোনো সিস্টেম, যে সিস্টেমে ইলেকট্রোলাইট আছে, ইলেকট্রোলাইট বলতে আমরা তাদেরকে মিন করি যারা অ্যাকুয়াস সলিউশনে, বা সবসময় যে অ্যাকুয়াস সলিউশনই হতে হবে তার কোনো মানে নেই, এরকম কোনো সিচুয়েশনে যেখানে আমাদের একটা কেমিক্যাল স্পিসিস কোনো একটা মিডিয়ামে কোনো একটা সলিউশনে আয়ন প্রডিউস করে, সেই ধরনের মিডিয়াম কন্টেনিং আয়ন, তাকে আমরা বলে থাকি অ্যাজ অ্যান ইলেকট্রোলাইট। এখন ঘটনাটা হলো যে এই ইলেকট্রোলাইট সলিউশনগুলো সেটা যে সলভেন্টেই তৈরি হোক, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে সেটা জল, কিছু কিছু স্পেশাল কেসে, হ্যাঁ, আমাদের গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয়, কোনো কোনো ক্ষেত্রে লাইকার অ্যামোনিয়াকে সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয়, কিছু কিছু ক্ষেত্রে ফিউজড বা মোল্টেন কিছু সল্ট, তাদেরকে সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয়। যে ধরনেরই সলভেন্ট হোক না কেন, একটা কথা ঠিক, যে সেই পার্টিকুলার সলভেন্ট দিয়ে তৈরি সলিউশনটা প্রচুর পরিমাণে আয়ন কন্ডাক্ট করে, মানে তাদের আয়ন ক্যারি করে এবং তারা ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করে। এখন সমস্যাটা তৈরি হয় তখন যখন আমরা এই ধরনের কোনো সিস্টেমের থার্মোডিনামিক ডেসক্রিপশন দিতে যাই। কেন সমস্যা তৈরি হয়? সমস্যাটা এই কারণে তৈরি হয় যে অ্যাজ এ হোল ওই সলিউশনটা অ্যাকুয়াস সলিউশন দিয়েই সিম্পলি ভাবো। ধরো আমার কাছে একটা অ্যাকুয়াস সলিউশন আছে সোডিয়াম ক্লোরাইডের, সেই অ্যাকুয়াস সলিউশনটা হচ্ছে অ্যাজ এ হোল ইলেকট্রিক্যালি নিউট্রাল। হ্যাঁ, কিন্তু সেই সলিউশনের সমস্ত রকম প্রপার্টি ডিটারমাইন্ড হয়, সেই সলিউশনের সমস্ত রকম প্রপার্টি নির্ধারিত হয় কি দিয়ে? না, সেই সলিউশনের সমস্ত রকম প্রপার্টি ডিটারমাইন্ড হয় কিন্তু ওই আয়নগুলোর প্রেজেন্স দিয়ে, মানে কতগুলো চার্জড পার্টিকুলার প্রেজেন্স দিয়ে। তাহলে এই ধরনের সলিউশনের ক্ষেত্রে, এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমরা কি করে কেমিক্যাল পোটেনশিয়ালকে ডিফাইন করব, বা কি করে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়ালকে তাদের করসপন্ডিং যে স্পিসিসগুলো ওই সলিউশনে প্রেজেন্ট আছে তাদের অ্যাক্টিভিটির সাথে কি করে রিলেট করব, এইটা হচ্ছে আমাদের থার্মোডিনামিক পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে বড় সমস্যা। তাহলে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে তার মানে যেটা সবচেয়ে সমস্যার জায়গা সেটা হচ্ছে যে আমি একটা সোডিয়াম ক্লোরাইড, মনে করো আমি সোডিয়াম ক্লোরাইড সলিউশনটাকে এক্সাম্পল হিসেবে নিচ্ছি, তাকে আমি ডিফাইন করব কিভাবে? একটা ডেসক্রিপশন এরকম হতে পারে যে আমি সোডিয়াম ক্লোরাইডটাকে অ্যাজ এ স্পিসিস সোডিয়াম ক্লোরাইড হিসেবেই বললাম, এটা একরকম ডেসক্রিপশন। কিন্তু সেই ডেসক্রিপশনটা অ্যাকুয়াস মিডিয়ামে সত্যি নয়, কারণ অ্যাকুয়াস মিডিয়ামে সোডিয়াম ক্লোরাইড বলে কিছু নেই, সেখানে আছে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। তাহলে যেই মুহূর্তে আমি আমার ডেসক্রিপশনটা লক্ষ্য করো যে আমি ডিজলভ করছি সোডিয়াম ক্লোরাইড, কিন্তু যেই মুহূর্তে সে জলের সংস্পর্শে গেল, সে যেই মুহূর্তে অ্যাকুয়াস মিডিয়ামে আসলো, সে ইমিডিয়েটলি ডিসোসিয়েট করে গেল ইনটু আয়নস। তাহলে আমার ডেসক্রিপশনের নেচারটা কিরকম হবে? আমি আয়ন দিয়ে ডেসক্রাইব করব,
নাকি আমি নিউট্রাল স্পিসিসটা দিয়ে ডেসক্রাইব করব? যে জিনিসের সলিউশন আমি তৈরি করতে শুরু করছি সেই নিউট্রাল স্পিসিসটার কথা বলবো, নাকি যা দিয়ে আলটিমেটলি সলিউশনটা কম্পোজড হলো অর্থাৎ আয়ন তাই দিয়ে আমি সেই কথাটা বলবো? তার মানে এইরকম ধরনের যে কোনো ইলেকট্রোলাইট সলিউশনের ক্ষেত্রে এটা একটা সমস্যার জায়গা যে আমরা এই ধরনের সলিউশনের ডেসক্রিপশনটা থার্মোডিনামিক পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে দেব। ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যে একটু যদি এই জিনিসটাকে পুরো সিচুয়েশনটাকে যদি একটু স্টেপ ওয়াইজ আমরা চিন্তা করি, তাহলে আমরা এইভাবে ব্যাপারটাকে ভাবতে পারি। সেটা হচ্ছে এরকম যে অ্যাকুয়াস সলিউশন যেহেতু অ্যাজ এ হোল ইলেকট্রিক্যালি নিউট্রাল, তাহলে এবার এই সলিউশনে নিশ্চয়ই তাহলে যতগুলো ক্যাটায়ন আছে এবং তারা যে টোটাল চার্জ ক্যারি করছে, সেই টোটাল চার্জ ক্যারিড বাই দ্য পজিটিভ আয়ন্স মানে ক্যাটায়ন্স এবং দ্য টোটাল চার্জ ক্যারিড বাই দ্য অ্যানায়ন্স এরা নিশ্চয়ই সমান। তার মানে এরা যদি যতক্ষণ না এরা সমান হচ্ছে বা যতক্ষণ না এরা এরা যদি সমান না হতো ইন দ্যাট সেন্স, তাহলে কখনোই একটা সলিউশন ইলেকট্রিক্যালি নিউট্রাল বিহেভিয়ার দেখাতো না। তার মানে এই ধরনের সলিউশনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল নিউট্রালিটিটা আসছে টোটাল চার্জ ক্যারিড বাই দ্য ক্যাটায়ন্স এবং টোটাল চার্জ ক্যারিড বাই দ্য অ্যানায়ন্সের একটা ইকুয়ালিটি থেকে। তাহলে এই ইলেকট্রিক্যাল নিউট্রালিটির সাথে টোটাল চার্জের দু ধরনের চার্জের পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, এই দু ধরনের চার্জের যে ইকুয়ালিটির ব্যাপারটা, সেই ইকুয়ালিটির ব্যাপারটা তার মানে ইভেনচুয়ালি বা আলটিমেটলি যেভাবেই বলো না কেন, তার মানে ইলেকট্রিক্যাল নিউট্রালিটির ব্যাপারটা সে নিয়ে আসছে। তাহলে এখন ঘটনা হলো তাহলে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমাকে যদি সত্যি সত্যি কোনো একটা থার্মোডিনামিক বেসিস তৈরি করতে হয়, একটা থার্মোডিনামিক ভিত্তি বা একটা ফান্ডা একটা একটা কোনো ফাউন্ডেশন আমাকে যদি তৈরি করতে হয়, তাহলে আমরা সেটা কিভাবে তৈরি করব? তাহলে আজকের ক্লাসের প্রথম অংশে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে এরকম যদি একটা সলিউশন আমার কাছে থাকে, যে সলিউশনে আমি কোনো একটা পার্টিকুলার ইলেকট্রোলাইটকে ডিজলভ করেছি, যে ইলেকট্রোলাইটটা মনে করো সেই মিডিয়ামে গিয়ে সেই সলিউশনের মধ্যে গিয়ে সেই সলভেন্টের সংস্পর্শে এসে ডিসোসিয়েট করে। ধরা যাক ধরা যাক আমার কাছে একটা ইলেকট্রোলাইট আছে, যে ইলেকট্রোলাইট স্পিসিসটা ডিসোসিয়েট করে দু ধরনের আয়নে। কিরকম? কতগুলো ক্যাটায়ন, যে ক্যাটায়নগুলোর ইন্ডিভিজুয়াল চার্জ হচ্ছে জেড প্লাস করে, এবং কতগুলো অ্যানায়ন, যে অ্যানায়নগুলোর ইন্ডিভিজুয়াল চার্জ হচ্ছে জেড মাইনাস করে। আমার ইলেকট্রোলাইটটার ফর্মুলাটা কি? না এম সংখ্যক এই এম ক্যাটায়নের নিউ প্লাস সংখ্যক ক্যাটায়ন আছে এবং নিউ মাইনাস সংখ্যক অ্যানায়ন আছে। তার মানে আমার ইলেকট্রোলাইটটা দেখতে হচ্ছে সামথিং লাইক সে তোমার এম এক্স এক্স ওয়াই এর মতন, যেখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে নিউ প্লাস মানে নাম্বার অফ ক্যাটায়ন্স প্রেজেন্ট ইন দ্য ইলেকট্রোলাইট, এবং নিউ মাইনাস হচ্ছে নাম্বার অফ অ্যানায়ন্স প্রেজেন্ট ইন দ্য ইলেকট্রোলাইট। তাহলে এক মোল এই ইলেকট্রোলাইটকে যদি আমি অ্যাকুয়াস মিডিয়ামে ছেড়ে দিই, তাহলে আমি জানি নিউ প্লাস মোল ক্যাটায়ন তৈরি হবে যেখানে এক একটা ক্যাটায়নের চার্জ হচ্ছে জেড প্লাস করে, এবং নিউ মাইনাস মোল অ্যানায়ন তৈরি হবে যেখানে এক একটা অ্যানায়নের চার্জ হচ্ছে জেড মাইনাস। ঠিক আছে? তার মানে সোজা কথায় নিউ প্লাস এবং নিউ মাইনাস হচ্ছে করসপন্ডিং ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলোর মোল নাম্বার গুলো, যে এক মোল ভাঙলে কতগুলো তৈরি হয়, এবং জেড প্লাস এবং জেড মাইনাস হচ্ছে তাদের করসপন্ডিং চার্জ গুলো। ঠিক আছে? যারা যে চার্জটা তারা তাদের ঘাড়ের ওপরে ক্যারি করছে। তাহলে এই ধরনের কোনো একটা স্পিসিস এর বিহেভিয়ার ইন সলিউশন কমপ্লিটলি আলাদা as compared to a solution of some species which does not dissociate in water. তাহলে পাশাপাশি মনে করো দুটো সলিউশন বানিয়েছি, একটা সলিউশন একটা ইলেকট্রোলাইটের লাইক সোডিয়াম ক্লোরাইড, তার ঠিক পাশেই আরেকটা অ্যাকুয়াস সলিউশন বানিয়েছি যেখানে আমি খানিক চিনি ডিজলভ করে রেখেছি, সুগার, সাধারণ আমাদের যে চিনি আমরা খাই। এই দুটো সলিউশনের চেহারা একরকম, বাইরে থেকে যখন আমি দেখবো ফিজিক্যাল প্রপার্টি চেহারা টেহারা সমস্ত একরকম, বাট এই দুটো সলিউশনের প্রপার্টিগত একটা মেজর ডিফারেন্স আছে, এবং আমাদের কিছু ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমাদের কিছু পড়া জিনিসপত্র যেমন কোলিগেটিভ প্রপার্টি, এইরকম ধরনের কিছু মেজারমেন্ট থেকে আমরা পরিষ্কার বুঝে যাব যে কোন সলিউশনটাতে ডিসোসিয়েশন হয়েছে আর কোন সলিউশনটাতে হয়নি। নুনের সলিউশনে যেখানে সোডিয়াম ক্লোরাইডের সলিউশন, সেই সলিউশনের কোলিগেটিভ প্রপার্টির নেচার, এবং যেখানে চিনির সলিউশন সেখানে কোলিগেটিভ প্রপার্টির নেচার কমপ্লিটলি আলাদা হবে। কারণ নুনের ক্ষেত্রে যেখানে সোডিয়াম ক্লোরাইড ডিজলভ সেইখানে কমপ্লিট ডিসোসিয়েশন হয়েছে। তাহলে যে কোলিগেটিভ প্রপার্টির যে ভ্যালুগুলো, সেই কোলিগেটিভ প্রপার্টির ভ্যালুগুলো যদি আমি সত্যি সত্যি সোডিয়াম ক্লোরাইডই নিয়ে থাকি,
তার ক্ষেত্রে ভেবে দেখো ভ্যান্ট অফ ফ্যাক্টর কি আসবে। তাহলে সেই ক্ষেত্রে ওই কোলিগেটিভ প্রপার্টির মেজারমেন্ট আমাকে বলে দেবে যে কোথায় ডিসোসিয়েশন হয়েছে কোথায় ডিসোসিয়েশন হয়নি। আমাকে সেইটা মাপার জন্য, ডিসোসিয়েশন হয়েছে কি হয়নি এটা মাপার জন্য কিন্তু আমাকে কন্ডাক্টেন্স মেজারমেন্ট করতে হবে না। এই সলিউশনগুলোর আরেকটা বড় বৈচিত্র্য বা বিশেষ বৈশিষ্ট্য, বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য দুটোই সত্যি। এটা হচ্ছে এরকম যে এই সলিউশনগুলোতে যেহেতু আয়ন প্রেজেন্ট আছে, সলভেন্টের সাথে সলিউট পার্টিকেলগুলোর ইন্টারাকশনের নেচার এতটাই ডিফারেন্ট, সলভেন্ট সলভেন্ট ইন্টারাকশন এবং সলিউট সলিউট ইন্টারাকশনের জন্য, যে এটা কখনোই আশা করা বা এক্সপেক্ট করা উচিত না যে এই ধরনের সলিউশন কখনো আইডিয়াল বিহেভিয়ার দেখাবে। তার মানে ইলেকট্রোলাইট সলিউশনগুলোর একটা বেসিক প্রপার্টি এটা হচ্ছে যে এই সলিউশনে টিপিক্যাল সলভেন্ট সলভেন্ট ইন্টারাকশন এবং সলিউট সলিউট ইন্টারাকশনের তুলনায় সলিউট সলভেন্ট ইন্টারাকশনের নেচারটা এতটাই আলাদা যে এদের আইডিয়াল বিহেভিয়ার দেখানোর কোনো চান্স নেই। তাহলে এই ধরনের সলিউশন ইন জেনারেল সবসময় নন আইডিয়াল হবে। তাহলে এরকম ধরনের হাইলি নন আইডিয়াল কতগুলো সলিউশনের ক্ষেত্রে আমাকে একটা থার্মোডিনামিক ডেসক্রিপশন তৈরি করতে হবে। এইটা হচ্ছে আমার উদ্দেশ্য। এবং এই থার্মোডিনামিক ডেসক্রিপশনটার উপর বেস করে কেন আমি এই কথাটা সেমিস্টার ওয়ানের শেষের দিকে বলেছিলাম যে আমাদের সেমিস্টার ওয়ানের যেমন করে হোক আমাদের এই থার্মোডিনামিক্সের এই পোর্শনটা শেষ করতে হবে, তার কারণ হচ্ছে যে আমাদের ওই থার্মোডিনামিক্সের ওই ডেসক্রিপশনটা আমাদের এইখানে কাজে লাগবে। এবং ওই থার্মোডিনামিক ডেসক্রিপশনটা আমাদের এমনভাবে করতে হবে, দেখো প্রথম থেকেই আমাদের মানসিক একটা প্রস্তুতি থাকলো যে যেহেতু আমরা ইলেকট্রোলাইট সলিউশন নিয়ে ডিল করছি, উই আর এসেনশিয়ালি ডিলিং উইথ সিস্টেমস হুইচ শো এক্সট্রিমলি হাই নন আইডিয়াল বিহেভিয়ার। হ্যাঁ, এবার এইরকম যদি কোনো সিস্টেম আমার কাছে থাকে তাহলে তার ক্ষেত্রে অবভিয়াসলি দেখো আমাদের ডেসক্রিপশনের শুরুটা কিন্তু আমাদের সেই আইডিয়াল সিচুয়েশনটার থেকেই শুরু করতে হবে। আমরা নন আইডিয়ালিটিতে পরে যাচ্ছি। যদি আমার আইডিয়াল কেস থাকতো তাহলে আমরা কেমিক্যাল পোটেনশিয়ালকে কিভাবে ডিফাইন করতাম এটা আমাদের খুব ভালোভাবে জানা। ঠিক আছে, তাহলে আইডিয়াল কেসে আমাদের কেমিক্যাল পোটেনশিয়ালকে ডিফাইন করতে গেলে আমাদের স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়ালের প্রয়োজন এবং করসপন্ডিং স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়ালের সাথে আমাদের একটা স্ট্যান্ডার্ড ভ্যালু অফ প্রেশার অ্যাসোসিয়েটেড, যে প্রেশারটাকে আমরা স্ট্যান্ডার্ড স্টেটের রেসপেক্টে 1 অ্যাটমসফিয়ার ধরতে পারি, অন্য কিছুও ধরতে পারি, যেটা আগে অনেকবার ডিসকাস করেছি। সেই প্রেশারটা আমাদের অ্যাসোসিয়েটেড। তাহলে এইবার আমি যদি এই ব্যাপারটাকে একটুখানি ভাবার চেষ্টা করি যে এই 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 এক্সপ্রেশনটাকে নিয়ে গিয়ে আমি যদি আমার এই ইলেকট্রোলাইট বিটার ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করি, আমার কিন্তু মাথায় আছে যে এই ইলেকট্রোলাইট বিটা আর যাই হোক আইডিয়াল নয়। তাহলে সিন্স ইট ইজ নট আইডিয়াল, তার মানে এই ইলেকট্রোলাইট বিটার সাথে এমন কোনো কিছু প্রপার্টি অ্যাসোসিয়েটেড আছে যে প্রপার্টির দ্বারা সে তার নন আইডিয়াল চরিত্রটাকে, সে তার নন আইডিয়াল ক্যারেক্টারিস্টিকটাকে সে ফুটিয়ে তুলবে। তাহলে আমি যদি এই ইকুয়েশনটাকে নিয়ে গিয়ে এই বি স্পিসিসটার জন্য কেমিক্যাল পোটেনশিয়ালের একটা এক্সপ্রেশন লিখি, তাহলে সেই কেমিক্যাল পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা কিরকম হবে? তাহলে আমি বি স্পিসিসটার জন্য কেমিক্যাল পোটেনশিয়ালের এক্সপ্রেশন লিখলাম। লক্ষ্য করে দেখো, প্রথমত যেহেতু এরা নন আইডিয়াল, তাহলে প্রথমতই যে এবং এটা একটা সলিউশন এবং এটা নন আইডিয়াল স্পিসিসের সলিউশন, তাহলে একটা অ্যাক্টিভিটি টার্ম আসবে। তাহলে দিস উইল বি রিপ্লেসড, এই প্রেশার প্রেশার টার্ম যা যা আছে দ্যাট উইল বি রিপ্লেসড বাই দ্য করসপন্ডিং অ্যাক্টিভিটি টার্মস। তাহলে আমি এখানে প্রেশারের জায়গায় একটা অ্যাক্টিভিটি টার্ম আনলাম। অ্যাক্টিভিটি মানে কি? কোনো একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন ইউনিটে তার কনসেন্ট্রেশন টাইমস সেই কনসেন্ট্রেশন ইউনিটের করসপন্ডিং যে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা আছে সেই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা। তাহলে আমার অ্যাক্টিভিটি টার্মটাকে আমি বি এর ক্ষেত্রে তার কনসেন্ট্রেশন ইন সাম ইউনিট, আমি এখানে মোলালিটিতে এক্সপ্রেস করেছি, এবং তার করসপন্ডিং অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গামা বি দিয়ে আমি গুণ করে লিখলাম। ঠিক আছে, তলায় একটা গামা জিরো ছিল, সেই গামা জিরোর ভ্যালুটা স্ট্যান্ডার্ড অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট মানে 1, আমি সেই কারণে আর ওটা লিখিনি। তার মানে আমি এই এলএন টার্মটাকে দুটো আলাদা আলাদা টার্মে ভেঙে দিতে পারি। এখন মুশকিল হলো যে সলিউশনে যাওয়ার পরে এই বিটা তো আর বি ফর্মে নেই। সলিউশনে যাওয়ার ফলে যেটা ঘটেছে সেটা হচ্ছে এই বিটা ভেঙে গেছে দুটো পার্টে। কিছু ক্যাটায়ন তৈরি হয়েছে, কতগুলো, 1 মোল বি থেকে নিউ প্লাস মোল পরিমাণ এম জেড প্লাস ক্যাটায়ন তৈরি হয়েছে, এবং 1 মোল বি থেকেই নিউ মাইনাস মোল পরিমাণ
এক্স জেড মাইনাস অ্যানায়ন তৈরি হয়েছে। তার মানে যেটাকে আমি এখানে বি হিসেবে এই পোর্শনটাতে রিপ্রেজেন্ট করছি, সেটা আসলে এইরকম ভাবে সলিউশনে নেই। সেটা আসলে রয়েছে, সেটা আসলে সলিউশনের মধ্যে আছে দুটো আয়নের মতো করে। কিরকম দুটো আয়ন? একটা আয়নের সংখ্যা 1 মোল থেকে নিউ প্লাস মোল, অ্যানায়নের সংখ্যা 1 মোল থেকে নিউ মাইনাস মোল। তার মানে এই গোটা জিনিসটা আসলে ভেঙে গেছে ইন্টু নিউ প্লাস মোল টাইমস chemical potential associated with the cations plus nu minus mole times chemical potential associated with the anions. ওকে, এই যে ঘটনাটা লক্ষ্য করো, এতদিন অব্দি যত রকম সিস্টেম আমরা দেখে এসেছি, এইরকম ডিসোসিয়েশনের ঘটনা ইলেকট্রোলাইট ছাড়া আর কোথাও ঘটে না। তাহলে এই ডিসোসিয়েশনের ঘটনাটা কিন্তু এসেনশিয়ালি একটা স্পেশাল ঘটনা। তাহলে এই স্পেশাল ঘটনাটাকে ট্রিট করার জন্য তার মানে আমাদেরকে যেটা করতে হলো, তার মানে আমাদের এসেনশিয়ালি দু ধরনের কেমিক্যাল পোটেনশিয়াল, একটা কেমিক্যাল পোটেনশিয়াল মিউ প্লাস কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যাটায়নস অনলি, এবং আরেকটা কেমিক্যাল পোটেনশিয়াল মিউ মাইনাস কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যানায়নস অনলি, তাদেরকে আমার আলাদা করে ডিফাইন করতে হলো। ঠিক আছে? এবং অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের রেসপেক্টে আমরা পরিষ্কার বললাম যে যেহেতু আমরা মোলাল কনসেন্ট্রেশনে এক্সপ্রেস করেছি, তাহলে গামা ইজ নাথিং বাট দ্য অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অ্যাসোসিয়েটেড উইথ দিস কনসেন্ট্রেশন ইউনিট। কথার কথা বলছি, কেউ যদি বলতো যে না আমি মোলারিটিতে আমার কনসেন্ট্রেশন এক্সপ্রেস করতে চাই, তাহলে আমার এখানে গামা লিখলে হতো না, অন্য কোনো আরেকটা টার্ম দিয়ে আমাকে সেই কনসেন্ট্রেশন ইউনিটের করসপন্ডিং অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটাকে ব্যবহার করতে হতো। ঠিক আছে, বেশ। তাহলে এবার আইডিয়াল কেসে কি হয় সেটাও আমরা জানি। এইবার লক্ষ্য করো, তার মানে যে সিচুয়েশনটা দাঁড়ালো, তাহলে অ্যাক্টিভিটিকে যেহেতু আমরা এইভাবে ডিফাইন করছি, অ্যাক্টিভিটির ডেফিনেশনটা যেহেতু আমরা এইভাবে দিচ্ছি যে সাম মোলালিটি ডিভাইডেড বাই দ্য স্ট্যান্ডার্ড মোলালিটি, যেখানে স্ট্যান্ডার্ড মোলালিটিটা 1 মোল পার কিলোগ্রাম, সেই স্ট্যান্ডার্ড মোলালিটির সাপেক্ষে, তাহলে ঠিক একই রকম ভাবে আমি যদি এই দুটো আলাদা আলাদা স্পিসিস, কোন দুটো স্পিসিস, একটা ক্যাটায়নিক স্পিসিস একটা অ্যানায়নিক স্পিসিস, এই দুটো আলাদা আলাদা স্পিসিসের ক্ষেত্রে করসপন্ডিং কেমিক্যাল পোটেনশিয়াল গুলো লিখি, তাহলে তাদের চেহারা হবে এরকম, একদম সাধারণ এই ডেফিনেশনটা ব্যবহার করে। তাহলে আমি মিউ প্লাসের একটা এক্সপ্রেশন লিখতে পারি, ঠিক একই রকম ভাবে মিউ মাইনাসের একটা এক্সপ্রেশন লিখতে পারি। এবার এবার লক্ষ্য করো, এই যে মিউ প্লাস আর মিউ মাইনাসের এক্সপ্রেশন গুলো আমি লিখলাম, এইখানে কতগুলো স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল ঢুকে গেল। অবভিয়াসলি যে আসবেই, কেমিক্যাল পোটেনশিয়ালের যেটা অরিজিনাল ডেফিনেশন সেটাকে তো আমার ফলো করতে হবে। তাহলে এই যে স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়ালটা লক্ষ্য করো, দিস স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল মিউ জিরো প্লাস ইজ নাথিং বাট the standard chemical potential associated with the cation only under the same set of standard conditions। ওই যে স্ট্যান্ডার্ড স্টেট আমি আগে ফিক্স করে এসেছি, P0 প্রেসার, M0 মোলালিটি, এই স্ট্যান্ডার্ড স্টেটের আওতায় কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য ক্যাটায়ন। এবার লক্ষ্য করো, দিস স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল ফর দ্য ক্যাটায়ন ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি, কারণ প্রেসারটা স্ট্যান্ডার্ড স্টেট দ্বারা ফিক্সড, মোলালিটিটা স্ট্যান্ডার্ড মোলালিটি M0 দ্বারা ফিক্সড। তার মানে এই কোয়ান্টিটিটা একমাত্র ভ্যারি করতে পারে যদি আমি এই টেম্পারেচারটাকে পাল্টাই। তাহলে দিস কোয়ান্টিটি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি। ঠিক একই লজিক এর ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক একইভাবে মিউ জিরো মাইনাস ক্যান ভ্যারি উইথ টেম্পারেচার অনলি, আর কারোর সাথে নয়। ঠিক আছে? তাহলে মিউ প্লাস এবং মিউ মাইনাসের এই ডেফিনেশন গুলোকে ব্যবহার করে আমি যদি ওভারঅল ইলেকট্রোলাইটটার কেমিক্যাল পোটেনশিয়ালটাকে রিরাইট করি, তাহলে ওভারঅল ইলেকট্রোলাইটের কেমিক্যাল পোটেনশিয়াল কি ছিল একটু ভেবে দেখো। মিউ প্লাস মিউ প্লাস প্লাস মিউ মাইনাস মিউ মাইনাস। তাহলে আমার ওভারঅল কেমিক্যাল পোটেনশিয়ালটা ছিল মিউ বির ক্ষেত্রে এইটা। তাহলে আমি এবার কি করলাম, এই এক্সপ্রেশনটাকে নিউ প্লাস দিয়ে গুণ করলাম, এই এক্সপ্রেশনটাকে নিউ মাইনাস দিয়ে গুণ করলাম, গুণ করে দুটোকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল ওয়ালা টার্মগুলোকে এক জায়গায় নিয়ে আসলাম, এই মোলালিটিওয়ালা টার্মগুলোকে এক জায়গায় নিয়ে আসলাম, এর সামনে একটা নিউ প্লাস ছিল বলে এলএন এর মাথায় পাওয়ার করে দিলাম, এর সামনে একটা নিউ মাইনাস ছিল বলেও এলএন এর মাথায় পাওয়ার করে দিলাম, দুটো এলএন টার্মকে যোগ হয়েছিল তাদেরকে গুণ করে লিখলাম। ঠিক একইভাবে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গুলোর ক্ষেত্রেও করলাম। এবার দেখো খেয়াল করে, তার মানে এই যে
এই যে এক্সপ্রেশনটা আমরা পেলাম, সেই প্রত্যেকটা এক্সপ্রেশনে খেয়াল করো যে যেখানে যেখানে কনসেন্ট্রেশন টার্ম আছে, সেই কনসেন্ট্রেশন টার্মগুলো রেইজড হলো, সেই কনসেন্ট্রেশন টার্মগুলোর সাথে কতগুলো পাওয়ার যুক্ত হলো। সেই পাওয়ারগুলো কারা? সেই পাওয়ারগুলো হচ্ছে সেই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো। মানে আমার যে ইলেকট্রোলাইটটা আমি নিয়েছি, সেই ইলেকট্রোলাইটটার ফর্মুলা কি তার উপর ডিপেন্ডেন্ট। ফর এক্সাম্পল, যদি আমার ইলেকট্রোলাইটটা সোডিয়াম ক্লোরাইড হয়, তাহলে নিউ প্লাস এবং নিউ মাইনাস দুজনেই এক। কিন্তু তার জায়গায় যদি আমার ইলেকট্রোলাইটটা ল্যান্থানাম সালফেট হয়, La2SO4 3, তাহলে নিউ প্লাস হচ্ছে 2, নিউ মাইনাস হচ্ছে 3। তাহলে আমার ইলেকট্রোলাইটটা এক্স্যাক্টলি কি স্টয়কিওমেট্রি বা কি তার ফর্মুলা, তার উপর নির্ভর করছে যে এই যে মোলালিটি বা কনসেন্ট্রেশনের যে জেনারেল টার্মগুলো আছে তার মাথায় কি পাওয়ার বসবে, এবং করসপন্ডিংলি অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গুলোর মাথায় কি পাওয়ার বসবে। ঠিক আছে? তাহলে এইরকম ধরনের একটা জেনারেল ডেফিনেশন কেমিক্যাল পোটেনশিয়াল অফ অ্যান ইলেকট্রোলাইট দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এই ডেফিনেশনটার মধ্যে সব ভালো। এই ডেফিনেশনটার মধ্যে একটাই জিনিস গন্ডগোলের, সেটা হচ্ছে যে দিস পার্টিকুলার ডেফিনেশন কন্টেন্স টু মেনি নাম্বার অফ টার্মস। লক্ষ্য করে দেখো, টোটাল এই ডেফিনেশনের মধ্যে বেসিক্যালি তোমার চারখানা আলাদা আলাদা টার্ম আছে, যেখানে কিছু কিছু টার্ম আছে এক্সট্রিমলি লম্বা। এই যে ডেফিনেশনটা একটা খুব জটিল রকম দেখতে ডেফিনেশন, এই ডেফিনেশনের জটিলতাটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করা হয়েছে। কিরকম ভাবে? আমরা কতগুলো নতুন টার্মকে ডিফাইন করে এই ডেফিনেশনটা, যেভাবে আমরা একটা ইলেকট্রোলাইট স্পিসিসের কেমিক্যাল পোটেনশিয়ালকে লিখছি, সেই কেমিক্যাল পোটেনশিয়ালকে লেখার পদ্ধতিটা সামান্য পাল্টানো হয়েছে। কিভাবে পাল্টানো হয়েছে? তার মানে আমাদের কতগুলো টার্মকে ডিফাইন করতে হয়েছে। আমাদের প্রথম যে টার্মটা ডিফাইন করতে হয় সেটা হচ্ছে জিওমেট্রিক মিন অফ মোলালিটি, মানে মিন আয়নিক মোলালিটি। আমরা কিভাবে ডিফাইন করি? আমরা প্রথম মিন আয়নিক মোলালিটিকে ডিফাইন করি লাইক দিস। আমরা বলি যে এই m প্লাস রেজ টু দ্য পাওয়ার নিউ প্লাস টাইমস m মাইনাস রেজ টু দ্য পাওয়ার নিউ মাইনাস, দিস হোল থিং টু দ্য পাওয়ার 1/নিউ। নিউটা কি? নিউ হচ্ছে নিউ প্লাস প্লাস নিউ মাইনাস। নিউ প্লাস প্লাস নিউ মাইনাস মানে কি? টোটাল নাম্বার অফ আয়নস কতগুলো তৈরি হয়েছে, নিউ প্লাস সংখ্যক ক্যাটায়ন প্লাস নিউ মাইনাস সংখ্যক অ্যানায়ন। তাহলে নিউ প্লাস প্লাস নিউ মাইনাস gives me the total number of ions of both kinds in the solution. কেন এটাকে জিওমেট্রিক মিন বলছি? লক্ষ্য করে দেখো, যে কোনো দুটো নাম্বারের জিওমেট্রিক মিন যদি দুটো নাম্বার থাকে, মনে করো একটা নাম্বার এক্স আর একটা নাম্বার ওয়াই, আমি তোমাকে বললাম যে এই দুটো নম্বরের জিওমেট্রিক মিন নাও। কি করবে? এক্স এবং ওয়াই কে গুণ করবে, এবং যেহেতু নাম্বারের সংখ্যা 2, টু দা পাওয়ার 1/2 করবে। তিনটে নাম্বারের জিওমেট্রিক মিন এক্স ওয়াই জেড, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড রেজ টু দা পাওয়ার 1/3। এখানেও ঠিক সেরকম, এখানে আমার টোটাল কতগুলো ক্যাটায়ন আছে? নিউ প্লাস সংখ্যক ক্যাটায়ন আছে। কতগুলো অ্যানায়ন আছে? নিউ মাইনাস সংখ্যক অ্যানায়ন আছে। তাহলে টার্মগুলোকে নিলাম, তাদেরকে পাওয়ার করলাম, এবং ওভারঅল যেটা 1/, করলাম সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যাটায়নের সংখ্যা এবং অ্যানায়নের সংখ্যা যোগ করে যা আসে তার 1/, হলো। হেন্স দিস ডেফিনেশন ইজ দ্য ডেফিনেশন অফ এ জিওমেট্রিক মিন। এই কারণে আমরা এই এম প্লাস মাইনাস টার্মটাকে আর জিওমেট্রিক কথাটা ব্যবহার করি না, সেটাকে উজ্জ্ব রেখে আমরা এটাকে সিম্পলি বলি মিন আয়নিক মোলালিটি। কেন মিন আয়নিক মোলালিটি? মিন তো বটেই, এবং জিওমেট্রিক মিনও, আমরা জানি সেটা। আয়নিক কেন? এই কারণে, বিকজ দিজ আর দ্য মোলালিটিস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিফারেন্ট আয়নস প্রেজেন্ট ইন দ্য মিডিয়াম। টোটাল ওভারঅল ইলেকট্রোলাইটটার মোলালিটি নয়। দিস ইজ নট এমবি, দিস ইজ some kind of a combination of molalities associated with the different ions. এই কম্বিনেশনটা কেমন? না, this combination looks like m plus minus, but it is nothing but the mean ionic molality. ঠিক একই রকম লজিক ফলো করে আমরা এই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টেরও একটা জিওমেট্রিক মিনকে ডিফাইন করলাম। ঠিক যে লজিকটা এর ক্ষেত্রে বললাম, হুবহু সেম লজিক ফলো করে আমরা মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টকে ডিফাইন করলাম। তাহলে যেই মুহূর্তে আমরা এই মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট এবং মিন মোলালিটিকে ডিফাইন করে নিলাম, তাহলে দেখো আমাদের এই যে এমবির যে ওভারঅল ডেসক্রিপশনটা ছিল, সেই ওভারঅল ডেসক্রিপশনটা একটু সিম্পলিফাইড হলো। কিরকম? প্রথমত লক্ষ্য করো, এই দুটো টার্ম যেমন ছিল তেমন থাকলো, কারণ স্ট্যান্ডার্ড মোলালিটি নিয়ে বা এই তোমার স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল নিয়ে আমরা কোনো কিছু বলিনি। আর কি হয়েছে?
আমরা যেটা সিম্পলি করতে পেরেছি সেটা হচ্ছে এই দুটো টার্মকে এই মিন আয়নিক মোলালিটি দিয়ে রিপ্লেস করতে পেরেছি এবং এই টার্মগুলোকে আমরা মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট দিয়ে রিপ্লেস করতে পেরেছি। ওকে, এবং আলটিমেটলি যেটা করেছি সেটা হচ্ছে যে এই যে ওভারঅল যে স্টয়কিওমেট্রিক নাম্বার নিউটাকে সেটাকে আমরা সামনে নিয়ে এসে লিখেছি। তার মানে এই যে দুটোর যোগফল, এই দুটোর যোগফলকে আমরা ইকুয়েট করেছি উইথ মিউ জিরো বি। তার মানে কি দাঁড়ালো? তার মানে দেখো, যে কোনো একটা এরকম ইলেকট্রোলাইট স্পিসিস যদি থাকে তার করসপন্ডিং কেমিক্যাল পোটেনশিয়ালকে ইন টার্মস অফ মিন মোলালিটি অ্যান্ড ইন টার্মস অফ মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই ধরনের রিপ্রেজেন্টেশন করার কতগুলো ইউটিলিটি আছে, কতগুলো সুবিধে আছে। সেটা কি? প্রথমত লক্ষ্য করো, এই মিন আয়নিক মোলালিটি বার করা আমাদের কোনো সমস্যা না। কেন সমস্যা না? আমি একটা ইলেকট্রোলাইট নিয়েছি, এক্ষুনি বললাম যে আমি একটা ইলেকট্রোলাইট নিয়েছি যার মোলাল কনসেন্ট্রেশন আমার জানা, কারণ সলিউশনটা তো আমরাই বানিয়েছি। ইলেকট্রোলাইটটা যেহেতু আমরাই নিয়েছি, আমরা তার ফর্মুলা জানি। যেহেতু আমরা তার ফর্মুলা জানি, তাহলে আমরা জানি যে সেই ইলেকট্রোলাইট স্পিসিসটা সলিউশনে গিয়ে কতগুলো ক্যাটায়ন দেবে, কতগুলো অ্যানায়ন দেবে। তাহলে এম প্লাস মাইনাস বার করাটা আমাদের পক্ষে কোনো অসুবিধার কাজ না। এম প্লাস মাইনাস এই ফর্মুলায় বসালে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তাহলে এম প্লাস মাইনাস ক্যান বি ডিটারমাইন্ড। দ্য স্ট্যান্ডার্ড মোলালিটি ভ্যালু ইজ 1 কিলোগ্রাম/মোল। এটাও আমাদের জানা। টেম্পারেচার আমাদের জানা, নিউ আমাদের জানা। লক্ষ্য করো, এই এক্সপ্রেশনের শুধুমাত্র অজানা হচ্ছে আমাদের এই মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা। যদি কোনো রকম ভাবে এই মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটাকে জানতে পারতাম, তাহলে আমাদের যে কোনো একটা ইলেকট্রোলাইট স্পিসিসের সাথে অ্যাসোসিয়েটেড কেমিক্যাল পোটেনশিয়াল বার করা কোনো ব্যাপার না। এবার তাহলে এই মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট আমাকে জানতে হবে। এবার এই মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট জানার একটা সিম্পল রাস্তা হচ্ছে এক্সপেরিমেন্ট করো। আমি যত সিম্পলি এই কথাটা বলে দিলাম যে একটা সিম্পল রাস্তা হচ্ছে এক্সপেরিমেন্ট করো, এই এক্সপেরিমেন্ট করাটা ততটাই ডিফিকাল্ট। তাহলে এক্সপেরিমেন্টালি এই মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট বার করা বেশ কঠিন কাজ। তাহলে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটাকে আমরা বার করব কি করে, সেটাতে আমি যাচ্ছি। এবার যদি সিম্পলি একটু কয়েকটা ছোট ছোট জিনিস একটু দেখে নিই, দেখে নিয়ে যদি সেই কথাটাতে আমরা যাই। প্রথম লক্ষ্য করো যে যে কোনো ক্ষেত্রে আমি যদি অ্যাক্টিভিটিকে এই ডেফিনেশন দিয়ে এক্সপ্রেস করি, যে ডেফিনেশনটা একটু আগেও আমরা ব্যবহার করে আসলাম, তাহলে যে কোনো ইলেকট্রোলাইটের জন্য আমরা অ্যাক্টিভিটিটাকে এইভাবে লিখতে পারি। যে ইলেকট্রোলাইটটা নিউ প্লাস সংখ্যক ক্যাটায়ন এবং নিউ মাইনাস সংখ্যক অ্যানায়ন ফার্নিশ করে, তাহলে তার করসপন্ডিং মোলালিটি দিয়ে ডেফিনেশন লিখে আমরা তাদেরকে এইভাবে এক্সপ্রেস করতে পারি। তার মানে লক্ষ্য করো যে এম প্লাস মানে মোলালিটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যাটায়ন কত হবে? যতগুলো ক্যাটায়ন তৈরি হচ্ছে মিডিয়ামে, তাকে আমার অরিজিনাল ইলেকট্রোলাইটটার মোলালিটি দিয়ে গুণ করলেই হবে। একটা এক্সাম্পল দিই, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড আমার ইলেকট্রোলাইট, 1 মোল ক্যালসিয়াম আয়ন হবে আর 2 মোল ক্লোরাইড আয়ন হবে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো আমাকে ক্যালসিয়াম আয়নের মোলালিটি কত, মানে এম প্লাস কত এই সলিউশনে? সে সঙ্গে সঙ্গে বলে, স্যার 1 মোল তো ক্যালসিয়াম আয়ন হবে। তাহলে আমি যদি 1 মোলাল বা ধরো 1.3 মোলাল সলিউশন অফ ক্যালসিয়াম ক্লোরাইড বানিয়ে থাকি, তাহলে ক্যালসিয়াম আয়নের মোলালিটি 1.3 মোলালই হবে। কিন্তু ক্লোরাইড আয়নের মোলালিটি কত হবে? সে সঙ্গে সঙ্গে বলবে, স্যার 2 মোল ক্লোরাইড আয়ন তৈরি হচ্ছে। তাহলে আমি যদি 1.3 মোলাল ক্যালসিয়াম ক্লোরাইড বানিয়ে থাকি, তাহলে 2.6 হবে ক্লোরাইড আয়নের মোলালিটি। তাহলে দেখো, ইলেকট্রোলাইটটার ফর্মুলা জানা থাকলে ইন্ডিভিজুয়ালি এম প্লাস এবং এম মাইনাস বার করা কোনো ব্যাপার না, করে ফেলতে পারি। তাহলে এম প্লাস এবং এম মাইনাস যদি বার করে ফেলতে পারি, তাহলে আমার বাকি জিনিসটুকুও আমি ক্যালকুলেট করতে পারবো। তাহলে একটা এক্সাম্পল নিই, তাহলে একটা সিম্পল এক্সাম্পল নিই, তাহলে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড তার মানে একটা ক্যাটায়ন দিচ্ছে, একটা অ্যানায়ন দিচ্ছে। তার মানে সোডিয়াম ক্লোরাইডের অ্যাক্টিভিটি শুড বি এই ফর্মুলা ওয়াইজ কি হবে? তাহলে এই নিউটা কত? নিউ প্লাস প্লাস নিউ মাইনাস 1 + 1 2, তাহলে গামা প্লাস মাইনাস তার স্কোয়ার হলো। এবং লক্ষ্য করে দেখো, এম প্লাস এবং এম মাইনাস দুটোর ক্ষেত্রেই মোলালিটির সাথে সমান। মোলালিটির সাথে সমান কারণ একটা একটা করে আয়ন তারা দিচ্ছে। তাহলে দিস উইল সিম্পলি বি দ্য মোলালিটি অফ NaCl ডিভাইডেড বাই দ্য স্ট্যান্ডার্ড মোলালিটি স্কোয়ার। এই জায়গায় ক্যালসিয়াম ক্লোরাইডের এই সোডিয়াম ক্লোরাইডের জায়গায় আমরা যদি আরেকটু অন্যরকম কোন একটা ইলেকট্রোলাইট নিতাম, ফর এক্সাম্পল এইরকম ফেরিক পারক্লোরেটের মতন কোন ইলেকট্রোলাইট নিতাম, তাহলে একটা ফেরিক আয়নের সাথে 3টে পারক্লোরেট আয়ন অ্যাসোসিয়েটেড।
সেই তিনটে পারক্লোরেট আয়ন যদি অ্যাসোসিয়েটেড হয়, তার মানে নিউ এর ভ্যালু কত? নিউ প্লাস প্লাস নিউ মাইনাস 3 × 4। ওকে, সামনের এই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টটা কোত্থেকে আসবে? মোলালিটি গুলোকে বার করো, মোলালিটি গুলোকে বার করলেই দেখতে পাবে মোলালিটি অফ দ্য ফেরিক আয়ন। একটা ফেরিক ক্লোরাইড মলিকিউল একটাই ফেরিক আয়ন দিচ্ছে, তাহলে ফেরিক ক্লোরাইডের যা মোলালিটি, এই ফেরিক আয়নের মোলালিটিও তাই। মোলালিটি অফ দ্য পারক্লোরেট আয়ন, একটা ফেরিক ক্লোরাইড মলিকিউল 3 খানা পারক্লোরেট আয়ন দিচ্ছে, তার মানে 3 গুণ হয়ে আসবে। সেইখান থেকে সেই 27টা আসছে। ওকে, তার মানে আমার যদি সত্যি সত্যি ফর্মুলাটা জানা থাকে ইলেকট্রোলাইটের, তাহলে কিন্তু আমি এইরকম ধরনের একটা এক্সপ্রেশন ব্যবহার করে অ্যাক্টিভিটিটাকে ক্যালকুলেট করতে পারবো। যতই অ্যাক্টিভিটি আমরা ক্যালকুলেট করি না কেন, আলটিমেটলি সেই অ্যাক্টিভিটির ভ্যালু নিয়ে গিয়ে আমি যখন কেমিক্যাল পোটেনশিয়ালের এক্সপ্রেশনে বসাবো, আমি কিন্তু আটকে যাব। কেন আটকে যাব? সব জানা আছে আমার, এখানে সমস্ত কিছু এক্সপ্রেশনের সমস্ত কিছু জানা আছে, জানা নেই শুধু গামা প্লাস মাইনাস। তার মানে গামা প্লাস মাইনাসের মেজারমেন্ট আমাকে করতে হবে। এক, এক্সপেরিমেন্ট করতে পারো। দুই, থিওরিটিক্যালি গামা প্লাস মাইনাসকে মাপা যায়। এই যে গামা প্লাস মাইনাসের থিওরিটিক্যাল মেজারমেন্টের যে পদ্ধতি, এই পদ্ধতিটা ডিপেন্ড করে আছে একটা খুব মেজর থিওরি অফ ইলেকট্রোকেমিস্ট্রির ওপর, যাকে আমরা এক কথায় বলে থাকি ডিবাই-হুকেল থিওরি। তাহলে ডিবাই-হুকেল থিওরি কেন পড়বো, সেই কথাটা আগে পরিষ্কার করি। একটা থিওরি আছে বলেই আমাদের পড়তে হবে তার তো কোনো মানে নেই। তার মানে ডিবাই-হুকেল থিওরি অ্যাকচুয়ালি পড়ার উদ্দেশ্য হচ্ছে নিজেদেরকে খানিকটা সেফ জায়গায় নিয়ে যাওয়া। কারণ আমাকে যদি কেউ বলে যে একটা ইলেকট্রোলাইটের মতন হাইলি নন আইডিয়াল কেমিক্যাল স্পিসিস, তার ক্ষেত্রে তুমি আমাকে কেমিক্যাল পোটেনশিয়াল মেপে বলো, সেই কেমিক্যাল পোটেনশিয়ালটা মাপা এক্সপেরিমেন্টালি বেশ কঠিন। এই যে কঠিন কাজটা, এই কঠিন কাজটাকে বাইপাস করে ওই এক্সপেরিমেন্টের পথে না গিয়ে একটা থিওরিটিক্যাল রাস্তা ধরা হয়, যেটা যে রাস্তাটা হচ্ছে বেসিক্যালি এমন একটা রাস্তা যেটা ডিবাই-হুকেল থিওরি দিয়ে আমাকে পার করতে হবে। ওকে, তার মানে ডিবাই-হুকেল থিওরির প্রিলিমিনারি উদ্দেশ্য হচ্ছে যে it gives us a theoretical idea of how to determine the mean ionic activity coefficient। এইটা হচ্ছে মেজর কাজটা। ঠিক আছে, তাহলে এই ভিত্তিতে মানে এই এই কথাটাকে মাথায় রেখে আমরা আজকের ক্লাসটাতে ডিবাই-হুকেল থিওরিটাকে ইন্ট্রোডিউস করি। আমরা দেখি যে ডিবাই-হুকেল থিওরি আমাদের অ্যাকচুয়ালি কি কি ভিত্তিতে বা কোন কোন ফান্ডামেন্টাল পস্টুলেট বলো, অ্যাসাম্পশন বলো, অ্যাপ্রক্সিমেশন বলো, তার উপরে দাঁড়িয়ে আছে এই থিওরিটা। এবং এই থিওরিটাকে ডিরাইভ করতে গেলে, একদম অ্যানালিটিক্যালি ডিরাইভ করতে গেলে, পুরো জিনিসটাকে যদি আমার ডিরাইভ করতে হয়, আমাদের কি কি প্রয়োজন, কি কি ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে আছে। ওকে, তাহলে আমরা যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে ডিবাই-হুকেল থিওরি। এবং মাথায় রেখো that this Debye-Huckel theory is essentially some kind of a theory which is valid for only strong electrolytes। অর্থাৎ যে ধরনের ইলেকট্রোলাইট গুলো যে কোনো একটা মিডিয়ামে গিয়ে, মানে কোনো একটা সলভেন্টের প্রেজেন্সে কমপ্লিটলি ডিসোসিয়েট করে, সেই ধরনের ইলেকট্রোলাইটের থিওরি হচ্ছে ডিবাই-হুকেল থিওরি। আমি আজকে অ্যাসিটিক অ্যাসিড নিয়ে ডিবাই-হুকেল থিওরি পারফর্ম করতে পারবো না, বা ডিবাই-হুকেল থিওরি সংক্রান্ত কোনো আলোচনা আমি অ্যাসিটিক অ্যাসিড নিয়ে করতে পারবো না। আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে ডিবাই-হুকেল থিওরি সংক্রান্ত কোনো আলোচনা করতে পারবো না। কেন পারবো না? বিকজ দে আর নট স্ট্রং ইলেকট্রোলাইটস, দে আর উইক ইলেকট্রোলাইটস। দে অনলি ডিসোসিয়েট পার্শিয়ালি ইন দ্য মিডিয়াম। তাদের ডিসোসিয়েশনের একটা এক্সটেন্ট আছে, তাদের একটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন আছে। তাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশনের মান একের চাইতে কম, তারা 100% ডিসোসিয়েটেড নয়। তাহলে সেই রকম ধরনের ইলেকট্রোলাইট হলে চলবে না। তাহলে কোন ধরনের ইলেকট্রোলাইট হলে চলবে? যারা 100% ডিসোসিয়েটেড, যাদের ক্ষেত্রে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফার ভ্যালু 1, সেই ধরনের ইলেকট্রোলাইট নিয়ে একমাত্র আমরা ডিবাই-হুকেল থিওরির আলোচনা করতে পারি। ওকে, ডিবাই-হুকেল থিওরি দাঁড়িয়ে আছে একটা খুব ফান্ডামেন্টাল বা খুব বেসিক একটা পস্টুলেটের উপর। ডিবাই-হুকেল থিওরি বলে যে যে কোনো একটা আয়ন, যে কোনো একটা আয়ন সারাউন্ডেড থাকে, ঘিরে থাকে, বা যে কোনো একটা আয়নকে ইন অ্যান ইলেকট্রোলাইট সলিউশন, সেই ইলেকট্রোলাইট মিডিয়ামের মধ্যে তাকে ঘিরে রাখে একটা আয়নিক অ্যাটমসফিয়ার। যে আয়নিক অ্যাটমসফিয়ারটার চার্জ সেই আয়নটার রেসপেক্টে বিপরীত। মানে মানে হচ্ছে আমার কাছে ধরি, যদি আমি ধরে নিই যে আমার কাছে একটা ডাইলুট সলিউশন আছে অফ অ্যান ইলেকট্রোলাইট,
অফ এ স্ট্রং ইলেকট্রোলাইট, তাহলে সেই স্ট্রং ইলেকট্রোলাইটের ডাইলুট সলিউশনের মধ্যে আমি যদি একটা ক্যাটায়ন থাকে ধরি, ধরো আমি একটা ক্যাটায়নের কথা কনসিডার করছি, তাহলে আমি দেখব সেই ক্যাটায়নটাকে ঘিরে রেখেছে একটা স্ফেরিক্যালি সিমেট্রিক একটা আয়নিক অ্যাটমসফিয়ার। যে আয়নিক অ্যাটমসফিয়ারটা টোটাল চার্জ ম্যাগনিচুডে ওই ক্যাটায়নের চার্জটার সাথে সমান, কিন্তু সাইনে জাস্ট উল্টো। তার মানে কি? তার মানে যে কোনো একটা আয়ন এবং তার সাথে যে অ্যাসোসিয়েটেড আয়নিক অ্যাটমসফিয়ারটা আছে, এই দুটো মিলে একটা ইলেকট্রিক্যালি নিউট্রাল স্পিসিস তৈরি করে। ঠিক আছে? তাহলে এই বেসিক পস্টুলেটটার উপরে দাঁড়িয়ে আছে বেসিক্যালি ডিবাই-হুকেল থিওরিটা। তাহলে এই থিওরিটাকে যদি একটু বুঝতে হয়, আমরা যদি এই থিওরিটাকে সত্যি সত্যি মানে অ্যানালিটিক্যালি এটার ডেরিভেশনটা করতে চাই, পুরো স্টেপ বাই স্টেপ যদি বুঝতে চাই, তাহলে আমাদের এই পস্টুলেটটাকে সাথে নিয়ে এগোতে হবে এবং আমাদের একটা এরকম সিম্পল সিচুয়েশনকে কনসিডার করতে হবে। এই সিম্পল সিচুয়েশনটা এর পরবর্তীতে আমরা যখন এই থিওরিটা বেশ খানিকটা এগিয়ে যাব, পরবর্তীতে আমরা এই সিম্পল সিচুয়েশনটাকে আরেকটুখানি এই সিম্পল সিচুয়েশনটাকে আমরা রিয়েলিস্টিক করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে এই সিম্পল সিচুয়েশনটাকে আমি রিপ্রেজেন্ট করেছি এরকম একটা ছবি দিয়ে। মনে করো যে এই যে মাঝখানের এই যে পয়েন্টটা, এই যে জায়গাটা একটা ছোট্ট সার্কেল দিয়ে রিপ্রেজেন্টেড, দিস সার্কেল এসেনশিয়ালি রিপ্রেজেন্টস দ্য সেন্ট্রাল বা দ্য রেফারেন্স আয়ন। যে আয়নটার রেসপেক্টে আমি আমার সমস্ত কথা বলছি, মনে মনে ভেবে নিই যে এই রেফারেন্স আয়নটা একটা ক্যাটায়ন, অ্যানায়নও ভাবতে পারি। আমি কেউ যদি ভাবো যে আমি ক্যাটায়ন বলছি মানে ক্যাটায়ন ভাবতে হবে তার কোনো মানে নেই, আমি অ্যানায়নও ভাবতে পারি। তাহলে এটা একটা রেফারেন্স আয়ন। তাহলে এই যে রেফারেন্স আয়নটা, এই রেফারেন্স আয়নটার চারদিকে একটা স্ফেরিক্যালি সিমেট্রিক আয়নিক অ্যাটমসফিয়ার আছে। এই আয়নিক অ্যাটমসফিয়ারটার নেচার কি? এই আয়নিক অ্যাটমসফিয়ারটার নেচার হচ্ছে এরকম যে এই রেফারেন্স আয়নটার যা টোটাল চার্জ, এই আয়নিক অ্যাটমসফিয়ারের টোটাল চার্জটা ম্যাগনিটিউডের সমান, কিন্তু এই রেফারেন্স আয়নের চার্জের সাথে অ্যাসোসিয়েটেড যে সাইন তার জাস্ট বিপরীত। ঠিক আছে? তাহলে এইবার এই রেফারেন্স আয়নটার সেন্টার থেকে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব আর এ আমি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের ভ্যালুটা কত সেটা মাপতে চাই। ঠিক আছে? ওকে, সেটা মাপতে গিয়ে আমি করলাম কি, এইখানে একটা খুব ছোট্ট ইনফাইনাইটেসিমালি স্মল একটা ভলিউম এলিমেন্ট কনসিডার করলাম, যে ভলিউম এলিমেন্টটার ভলিউম হচ্ছে ডিভি, ইনফাইনাইটেসিমালি স্মল। ঠিক আছে? এবং এই জায়গাটাতে অ্যাসোসিয়েটেড যে চার্জ ডেনসিটি, মানে চার্জ পার ইউনিট ভলিউম, সেই চার্জ ডেনসিটিটা মনে করা যাক রো। ওকে, তাহলে এই কতগুলো কনসিডারেশনের ভিত্তিতে আমরা ডিবাই-হুকেল থিওরিটাকে ডেভেলপ করার চেষ্টা করি। বেশ, পুরো কাজটাকে একটু সিম্পল রাখার জন্য আমি আপাতত ধরে নিচ্ছি যে এই রেফারেন্স আয়নটা একটা পজিটিভ আয়ন। তার মানে আমি এবার পরিষ্কার, যদি রেফারেন্স আয়নটাকে পজিটিভ আয়ন বলি, তাহলে আমি পরিষ্কার জেনে গেলাম যে আমার এই যে আয়নিক অ্যাটমসফিয়ারটা এর চারধারে যেটা স্ফেরিক্যালি সিমেট্রিক আয়নিক অ্যাটমসফিয়ারটা তৈরি হয়ে আছে, সেই আয়নিক অ্যাটমসফিয়ারটা নেগেটিভলি চার্জড। তাহলে আমি ধরে নিলাম যে এ পয়েন্টটায়, এই এ পয়েন্টটাতে একটা পজিটিভ আয়ন বসে আছে, তার পজিটিভ আয়ন বসে। এবার কোনো একটা পার্টিকুলার রেডিয়াল ডিস্টেন্স দূরে, আর সেই রেডিয়াল ডিস্টেন্সটা দূরে আমি একটা ছোট্ট ভলিউম এলিমেন্ট ডিভি কে কনসিডার করেছি। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে আরটা কত দূরে? এই আর দূরত্বটা, হ্যাঁ, এই আর দূরত্বটা কত? এই আর দূরত্বটা টিপিক্যালি মানে ভাবতে পারো যে ওই যে আমার যে আয়নটাকে আমি কনসিডার করেছি, ওই যে রেফারেন্স আয়নটা যেটা এ তে বসে আছে, যেটা ক্যাটায়ন একটা, সেই ক্যাটায়নের যে ডায়ামিটারটা আছে, সেই ডায়ামিটারটা রাফলি 100 গুণের কাছাকাছি হচ্ছে এই আর ডিস্টেন্সটা। ঠিক আছে? ওকে, এখন কি হচ্ছে, এখন যেটা ঘটছে সেটা হচ্ছে, লক্ষ্য করো, এই পুরো ঘটনাটা কিন্তু আমরা ভিজুয়ালাইজ করছি, আমরা দেখার চেষ্টা করছি নিজেদের মতন করে একটু সিম্পলিফাই করে। কিন্তু ঘটনাটা হচ্ছে এরকম যে এই পুরো ঘটনাটা ঘটছে একটা সলিউশনের মধ্যে, তাই না? এই যে সলিউশন, সেই সলিউশনটা তো আমাদের ল্যাবরেটরিতে হোক বা কোথাও হোক এটা রাখা আছে। যেখানে রাখা আছে সেই একটা তার সাথে একটা অ্যাসোসিয়েটেড টেম্পারেচার আছে, রুম টেম্পারেচারটা। মনে করো কথার কথা বলছি যে 32 ডিগ্রি সেলসিয়াস কি 33 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচারের ব্যাপারটা রাখা আছে। তাহলে এই যে রুম টেম্পারেচারে মানে একটা কোনো নির্দিষ্ট তাপমাত্রায় যে আছে, এই এই একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে এই প্রত্যেকটা আয়নের, প্রত্যেকটা সলভেন্ট মলিকিউলের
তাদের নিজেদের তো একটা থার্মাল মোশন আছে, তারা তো কেউ দাঁড়িয়ে নেই তাই না সলিউশনের মধ্যে, তাদের একটা নির্দিষ্ট থার্মাল মোশন আছে, তাদের একটা কাইনেটিক এনার্জি আছে। তার মানে যেটা ঘটবে সেটা হচ্ছে যে এই থার্মাল মোশনটার জন্য এই সিস্টেমটা সবসময় কিন্তু একটা র্যান্ডম আকার ধারণ করে থাকবে। এই যে স্ফেরিক্যালি সিমেট্রিক আয়নিক অ্যাটমসফিয়ারের কথা বলছি, এই স্ফেরিক্যাল সিমেট্রিটা কি, আমি যদি একটা, আমার কাছে যদি একটা খুব ভালো ক্যামেরা থাকতো মনে করো, হ্যাঁ, একটা মাইক্রোস্কোপের লেন্স লাগানো একটা ক্যামেরা, যাতে আমি খুব ছোট জিনিসের ছবি তুলতে পারি, তাহলে এরকম আমি যদি একটা ছবি তুলতাম, আমি কি সবসময় দেখবো যে একটা ক্যাটায়নের চারপাশে এরকম একটা স্ফেরিক্যালি সিমেট্রিক আয়নিক অ্যাটমসফিয়ার আছে? সব সব মুহূর্তে কি এটা সম্ভব? সম্ভব না, কারণ র্যান্ডম মোশন আছে। কোনো কোনো সময় এই আয়নিক অ্যাটমসফিয়ারটা ভেঙে যাবে, কোনো কোনো সময় এই আয়নিক অ্যাটমসফিয়ারটা জাস্ট তৈরি হওয়ার মুহূর্তে আছে, এরকম একটা ছবি পাবো। তার মানে কিন্তু যেটা অন অ্যান অ্যাভারেজ যে জিনিসটা ঘটবে, সেটা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ এই ক্যাটায়নিক চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য, এই ক্যাটায়নিক চার্জটাকে, যেহেতু ক্যাটায়ন, সেহেতু ও চেষ্টা করবে সবসময় অ্যানায়ন গুলোকে কাছাকাছি আনতে। তাহলে ও চারধারে সবসময় অ্যানায়নের কনসেন্ট্রেশনটা থাকবে। তার মানে অন অ্যান অ্যাভারেজ আমি দেখবো এরকম একটা পিকচার আছে, এবং এই পিকচারটা যেটা নাকি এই ক্যাটায়নটার জন্য সত্যি, এইরকম ওই সলিউশনটার মধ্যে যত আয়ন আছে তাদের সকলের জন্য সত্যি। তার মানে ভেবে দেখো সিচুয়েশনটা কিন্তু খুব সিম্পল না। প্রত্যেকটা ক্যাটায়নের সাথে যেমন একটা করে আয়নিক অ্যাটমসফিয়ার অ্যাসোসিয়েটেড আছে, প্রত্যেকটা অ্যানায়নের সাথেও তার মানে তার বিপরীত চার্জের একটা করে আয়নিক অ্যাটমসফিয়ার অ্যাসোসিয়েটেড আছে। এবারে আরেকটা জিনিস ভাবো, সেটা হচ্ছে এরকম যে এই ইন্ডিভিজুয়াল আয়নিক অ্যাটমসফিয়ার গুলো তখনই আমি ভালোভাবে আমি দেখতে পাবো, তখনই এদের লক্ষণ বলো বা তখনই এদের ছাপ বলো, তখনই এদের কি আমি ভালোভাবে রিয়েলাইজ করব, যদি এই আয়নগুলো অনেক দূরে দূরে থাকতো। যদি একটা আয়নের থেকে আরেকটা আয়নের ডিস্টেন্স খুব বেশি হয়, তাহলে আমি এইরকম একটা সিস্টেমের মধ্যে কিন্তু তার মানে আমি এই ধরনের আয়নিক অ্যাটমসফিয়ারের প্রেজেন্সটা অনেক ভালোভাবে বুঝতে পারবো। তার মানে কি দাঁড়ালো, কোন কন্ডিশনে একটা আয়নের থেকে আরেকটা আয়নের ডিস্টেন্স অনেক বেশি হয়, যদি নাকি সলিউশনটা খুব ডাইলুট হয়। তার মানে এই ধরনের যে কোনো কাজ, একে যদি আমার রিয়েল সেন্সে বুঝতে হয় বা এই ধরনের যে কোনো কাজের সাথে অ্যাসোসিয়েটেড থিওরিটাকে আমাকে যদি ডেভেলপ করতে হয়, তাহলে তো আমাকে এই আয়নিক অ্যাটমসফিয়ারটা সঠিকভাবে ফর্ম হওয়ার মতন পরিবেশটাকে তৈরি করে দিতে হবে। তাহলে এই পরিবেশটা বা এইরকম ধরনের কোনো একটা সিচুয়েশনকে তৈরি করে দেওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে যে এই ধরনের সিস্টেমগুলোকে আমার এক্সট্রিমলি ডাইলুট হতে হবে। তাহলে একমাত্র যদি সলিউশনটা, সেই ইলেকট্রোলাইটের সলিউশনটা যদি এক্সট্রিমলি ডাইলুট হয়, তবেই একমাত্র কিন্তু আমরা এই ধরনের আয়নিক অ্যাটমসফিয়ারের প্রেজেন্সকে, এই ধরনের আয়নিক অ্যাটমসফিয়ারের প্রেজেন্সকে আমরা রিয়েল সেন্সে ফিল করতে পারবো। ওকে, তার মানে ধরে নিচ্ছি যে আমাদের কাছে যে সলিউশনটা আছে ইলেকট্রোলাইটের, দ্যাট সলিউশন ইজ এসেনশিয়ালি অ্যান এক্সট্রিমলি ডাইলুট সলিউশন অফ এ স্ট্রং ইলেকট্রোলাইট। তার মানে দেখো ডিবাই-হুকের থিওরির মধ্যে আরেকটা অ্যাপ্রক্সিমেশনের মতন, আরেকটা পস্টুলেটের মতন আরেকটা জিনিস ঢুকে গেল, কিন্তু আমাদের অজান্তেই সেটা ঢুকে গেল, আমাদের আলোচনা করতে করতেই সেটা ঢুকে গেল। প্রথমে শুরু করেছিলাম একটা স্ট্রং ইলেকট্রোলাইট নিয়ে, স্ট্রং ইলেকট্রোলাইটের একটা অ্যাকুয়াস সলিউশন বা স্ট্রং ইলেকট্রোলাইটের কোনো একটা ডেফিনিট সলভেন্টের সলিউশন। তারপরে আলোচনাটা একটু অগ্রসর হতেই দেখো আমরা দেখতে পাচ্ছি যে সেই সলিউশনটা যদি এক্সট্রিমলি ডাইলুট হয় তবেই এই আয়নিক অ্যাটমসফিয়ারের কথাটা আসবে। এবং তার সাথে এটাও দেখলাম যে আলটিমেটলি থার্মাল মোশন আছে বলে এই আয়নিক অ্যাটমসফিয়ারের যে চিত্রটার কথা বা যে চেহারাটার কথা আমরা ভাবছি, সেই চেহারাটা অ্যাকচুয়ালি একটা টাইম অ্যাভারেজ পিকচার। তাহলে এইবার এই টাইম অ্যাভারেজ পিকচারটা যদি আমি সত্যি মেনে নিই, তাহলে আমি বাকিটা কি করে এগোবো? এবার লক্ষ্য করো, যেটা নেট চার্জ অফ দ্য অ্যাটমসফিয়ার, এই আয়নিক অ্যাটমসফিয়ারের যে টোটাল চার্জটা, সেই টোটাল চার্জটা কিরকম, সেটা ইকুয়াল ইন ম্যাগনিটিউড হবে কিন্তু অপোজিট ইন সাইন হবে ওই রেফারেন্স আয়নটা, যে আয়নটা ওই এ পয়েন্টে বসে আছে তার রেসপেক্টে। ঠিক আছে, অবভিয়াসলি কি হওয়া উচিত, এ পয়েন্টের একদম গায়ের কাছে বেশি সংখ্যক আয়ন থাকবে। যত আমি আস্তে আস্তে রেডিয়াল ডিস্টেন্স বাড়িয়ে বাড়িয়ে এ পয়েন্টটা থেকে দূরে সরতে সরতে যাব, যেহেতু এ পয়েন্টে পজিটিভ চার্জের ইনফ্লুয়েন্সটা রেডিয়াল ডিস্টেন্স বাড়ালে আস্তে আস্তে কমবে, তার মানে নেগেটিভ চার্জের ডেন্সিটিটা আস্তে 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 ফেড করবে, আস্তে 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 কমবে। তার মানে কি হবে, আমি এ পয়েন্ট থেকে যত রেডিয়াল ডিস্টেন্স বাড়িয়ে আস্তে আস্তে দূরে সরবো, তত আমি দেখব যে এই আয়নিক অ্যাটমসফিয়ারে চার্জ ডেন্সিটিটা কমছে। তার মানে আমি দেখব যে যত বেশি রেডিয়াল ডিস্টেন্স বাড়বে, তত এই চার্জ ডেন্সিটিটা কমবে। তাহলে আমি যদি এবার মনে মনে ভাবি যে সাই হচ্ছে
ওই যে ভলিউম এলিমেন্টটা তৈরি করেছিলাম, যে একটা কল্পনা করেছিলাম, সেই ভলিউম এলিমেন্ট ডিভির মধ্যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালের ভ্যালু। তাহলে সাইটা যদি ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালের মান হয় উইদিন দ্যাট ভলিউম এলিমেন্ট, তাহলে আমি এই সাইটাকে বার করব কি করে, বার করাটা বা এই সাইটাকে নিয়ে আমি কাজ করব কি করে। তাহলে ধরে নিলাম, তাহলে এই সাইটা কি, তাহলে ধরে নিলাম যে সাইটা হচ্ছে ওই ডিভি ভলিউম এলিমেন্টটার মধ্যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালের ভ্যালু। তাহলে ওটা যদি ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল হয়, তাহলে আমাকে যদি ওই ডিভি ভলিউমটার মধ্যে একটা ইউনিট পজিটিভ চার্জকে ইনফিনিটি থেকে নিয়ে আসতে হয়, তাহলে তার সাথে ওয়ার্ক ইনভলভ কত সেটা আমি বার করতে পারবো। তাহলে আমি কি বললাম, যে আমাকে একটা পজিটিভ চার্জকে ইনফিনিটি থেকে ওই ডিভি ভলিউমটার মধ্যে নিয়ে আসতে হচ্ছে, ঠিক আছে, পজিটিভ চার্জ। এবার তাহলে আমার সেই সেই প্রসেসটার সাথে অ্যাসোসিয়েটেড ওয়ার্কটা কত, অ্যাসোসিয়েটেড এনার্জিটা কত। তাহলে আমি কি বলছি, আবার বলছি, যে ইনফিনিটি থেকে ডিভি ভলিউমের মধ্যে আমি একটা পজিটিভ চার্জকে নিয়ে আসছি। আমি জানি যে ডিভি ভলিউমে ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালের মান হচ্ছে সাই। তাহলে ওয়ার্ক ইনভলভ কত, তাহলে ওয়ার্ক ইনভলভ হবে হচ্ছে সেই করসপন্ডিং পজিটিভ চার্জটার যা ভ্যালেন্সি, সেটা ইউনিট পজিটিভ চার্জ হতে পারে, একটা বাই পজিটিভ চার্জ হতে পারে, সোডিয়াম আয়নের মতন একটা পজিটিভ চার্জ হতে পারে, ক্যালসিয়াম আয়নের মতনও একটা পজিটিভ চার্জ হতে পারে। হ্যাঁ, তাহলে ক্যালসিয়াম আয়ন হলে 2+, আর সোডিয়াম আয়ন হলে একটাই প্লাস। তাহলে যদি ফান্ডামেন্টাল চার্জ ই হয়, তাহলে ডিপেন্ডিং অন দ্য ভ্যালেন্সি অফ দ্যাট পজিটিভ চার্জ, সেই ভ্যালেন্সিটাকে যদি ক্যাটায়নের ভ্যালেন্সি, তাকে যদি Z+ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে দ্য টোটাল চার্জ ক্যারিড বাই দ্যাট পজিটিভ আয়ন উইল বি Z+ টাইমস ই। তাকে যদি আমি ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল দিয়ে গুণ করি, তাহলেই আমি কতটা পরিমাণ এনার্জি ইনভলভড এই প্রসেসটার সাথে ইনফিনিটি থেকে ওই পজিটিভ চার্জটাকে নিয়ে আসতে, সেটা পেয়ে যাব। ঠিক একই রকম, জাস্ট একই লজিকে আমি যদি এবার ভাবি যে ইনফিনিটি থেকে আমি একটা নেগেটিভ আয়নকে ধরে নিয়ে আসবো, নেগেটিভ আয়নকে ধরে এনে ওই ডিভি ভলিউমের মধ্যে ভরবো, তাহলে তার সাথে আমার ওয়ার্ক ইনভলভ কত, নেগেটিভ আয়ন। তাহলে তার সাথে আমার ওয়ার্ক ইনভলভের সাথে শুধু একটা মাইনাস সাইন জুড়বে এবং করসপন্ডিং ভ্যালেন্সি অফ দ্য নেগেটিভ আয়ন জুড়বে। নেগেটিভ আয়নটা কে, সালফেট আয়ন নাকি ক্লোরাইড আয়ন নাকি ফসফেট আয়ন, তার উপরে নির্ভর করছে যে সে কতটা চার্জ ক্যারি করছে। তার মানে Z- is the valency associated with the negative ion, valency, but valency without any sign, শুধু ম্যাগনিটিউডটা, ফসফেট হলে 3, সালফেট হলে 2, ক্লোরাইড হলে 1, এইরকম। ঠিক আছে, বেশ। তার মানে এই যে Z+ এবং Z- ব্যবহার করছি, তাহলে এগুলো হচ্ছে শুধুমাত্র ম্যাগনিটিউড, এবং ইটা হচ্ছে ফান্ডামেন্টাল ইলেকট্রনিক চার্জ। ঠিক আছে, এবার ধরে নেওয়া যাক যে এইরকম একটা সিচুয়েশন, এরকম একটা এরকম একটা সলিউশনের মিডিয়ামের মধ্যে হোয়াট ইজ দেয়ার, এরকম একটা সলিউশনের মিডিয়ামের মধ্যে তাহলে কি কি আছে, প্রচুর পরিমাণে সলভেন্ট মলিকিউল আছে এবং এবং প্রচুর পরিমাণে আয়ন আছে। যদি সলিউশনটা সত্যি সত্যি খুব এক্সট্রিমলি ডাইলুট হয়, তাহলে তাহলে এই আয়নগুলো অনেক দূরে দূরে আছে, একটা আয়নের রেসপেক্টে আরেকটা আয়নের বেশ একটা অ্যাপ্রিসিয়েবল ডিস্টেন্স দিয়ে তারা সেপারেটেড। এইবার যদি এরকম একটা সিচুয়েশন থাকে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায়, কিরকম টেম্পারেচার, ধরা যাক রুম টেম্পারেচার, তাহলে এরকম কোনো একটা রুম টেম্পারেচারে, কোনো একটা নির্দিষ্ট এরকম রুম টেম্পারেচারে আমি তাহলে ধরে নিতে পারি যে বোলজম্যান ডিস্ট্রিবিউশন অ্যাপ্লিকেবল। তাহলে যদি বোলজম্যান ডিস্ট্রিবিউশন অ্যাপ্লিকেবল হয়, হ্যাঁ, তাহলে এইবার আমি যদি এই প্রশ্নটা কাউকে করি যে কোনো একটা ডেফিনিট ইনস্ট্যান্টে, হ্যাঁ, যে কতগুলো ক্যাটায়ন ওই ডিভি ভলিউম এলিমেন্টটার মধ্যে আছে, এইটা আমাকে বলে দাও। তাহলে আমি কি বললাম, যে হাউ মেনি ক্যাটায়ন্স আর দেয়ার, হ্যাঁ, অ্যাজ এ টাইম অ্যাভারেজ ইন দ্যাট ভলিউম এলিমেন্ট ডিভি হুইচ ইজ লোকেটেড অ্যাট এ ডিস্টেন্স আর ফ্রম দ্য রেফারেন্স আয়ন। রেফারেন্স আয়নটার সাপেক্ষে আর দূরত্বে যে ডিভি ভলিউম এলিমেন্টটা আছে তার মধ্যে কতগুলো ক্যাটায়ন আছে। ধরে নেওয়া যাক যে দেয়ার আর ডিএন প্লাস নাম্বার অফ সাচ ক্যাটায়ন্স, পজিটিভ আয়ন্স সোজা কথায়, উইদিন দ্যাট ভলিউম এলিমেন্ট ডিভি, এবং এটা টাইম অ্যাভারেজ পিকচার। আমি আমি কোনো কোনো গিভেন ইনস্ট্যান্টের ছবি তুলছি না। তাহলে ডিএন প্লাসটা যদি বোলজম্যান ডিস্ট্রিবিউশন থাকে তাহলে কি হবে, তাহলে টোটাল নাম্বার অফ ক্যাটায়ন্স যদি n+ হয়ে থাকে মিডিয়ামে, তাহলে দ্যাট দ্য প্রবাবিলিটি দ্যাট there is a cation inside that volume element dv, সেই প্রবাবিলিটিটা কত, তাহলে that probability will be given by dn plus divided by n plus। কেন প্রবাবিলিটি হচ্ছে টোটাল এতগুলো ক্যাটায়নের মধ্যে কতগুলো ওখানে আছে, ইট ইজ এ চান্স, তাই না।
তাহলে dn plus divided by n plus gives me that probability. তাহলে that probability is guided by Boltzmann distribution. Boltzmann distribution মানে কি? এক্সপোনেনশিয়াল মানে e টু দা পাওয়ার মাইনাস সাম এনার্জি বাই কেটি, তাই না, ইনটু দ্যাট ভলিউম এলিমেন্ট ডিভি। ভলিউম এলিমেন্ট ডিভিটা যত বড় হবে তত এই প্রবাবিলিটিটা বাড়বে, যত আমি ভলিউম এলিমেন্ট ডিভিটাকে ছোট করব তত এই প্রবাবিলিটিটা কমবে, কারণ যত আমি ভলিউম এলিমেন্টটা বাড়াবো এটা মোর লাইকলি হবে, চান্সটা বেড়ে যাবে বেশি সংখ্যক ক্যাটায়নের ওই পার্টিকুলার জায়গাটার মধ্যে থাকা। তাহলে dn প্লাস ডিভাইডেড বাই n প্লাস এই প্রবাবিলিটিটা দেখতে কিরকম হবে, ই টু দা পাওয়ার মাইনাস এনার্জিটা কিরকম, ক্যাটায়নের জন্য এনার্জি, ক্যাটায়নের জন্য এনার্জি কত ছিল ডিভিতে থাকার, z প্লাস ইন্টু ই ইন্টু সাই ডিভাইডেড বাই কেটি টাইমস দ্য ভ্যালু অফ দ্য ভলিউম এলিমেন্টের যা ভলিউম ডিভি। তার মানে dn প্লাস বাই n প্লাস, তাকে আমি একবারে dn প্লাস ইন্টু ইকুয়াল টু করে লিখেছি, দ্যাট উইল বি গিভেন বাই দিস ডিস্ট্রিবিউশন। তার মানে আমি যদি এই ব্র্যাকেট ট্র্যাকেট তুলে দিয়ে ঠিক করে লিখি, তাহলে দিস উইল বি দ্য করসপন্ডিং নাম্বার। ঠিক একই রকম ভাবে, জাস্ট একদম আইডেন্টিক্যালি, কেউ যদি আমাকে বলে তাহলে বলো তো যে কতগুলো অ্যানায়ন এই ভলিউম এলিমেন্টটায় থাকবে, আমি বলবো একই রকম ভাবে বার করবো। তার মানে আমি যদি বলি যে ডিএন মাইনাস হচ্ছে, হ্যাঁ, সেই সংখ্যক অ্যানায়ন নেগেটিভ আয়ন যারা ওই ভলিউম এলিমেন্টের মধ্যে অ্যাজ এ টাইম অ্যাভারেজ প্রেজেন্ট আছে ওই ডিভির মধ্যে, তাহলে ডিএন মাইনাস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অ্যানায়ন্স যদি এন মাইনাস হয়, তাহলে ডিএন মাইনাস ডিভাইডেড বাই এন মাইনাস উইল বি এগেইন ই টু দ্য পাওয়ার মাইনাস দ্যাট এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যানায়ন্স ডিভাইডেড বাই কেটি টাইমস ডিভি। তাহলে আমার ডিএন মাইনাসের চেহারাটা হবে এরকম, শুধু একটাই জিনিস পাল্টে গেল, কি, অ্যানায়নের সাথে অ্যাসোসিয়েটেড এনার্জিটার সামনে একটা মাইনাস সাইন ছিল, হেন্স দিস আলটিমেটলি বিকামস প্লাস। ঠিক আছে, তাহলে এই যে ঘটনাটা ঘটলো, তাহলে আমি এবার তাহলে পরিষ্কার দেখতে পেলাম যে আচ্ছা, তাহলে ডিভির ভেতরে ওই ভলিউম এলিমেন্টের ভেতরে কতগুলো অ্যানায়ন এবং কতগুলো ক্যাটায়ন থাকতে পারে। তাহলে এন প্লাস এবং এন মাইনাস হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যাটায়ন্স এবং অ্যানায়ন্স। ঠিক আছে, এইবার আমাকে কেউ একজন বললো যে আচ্ছা, তার মানে আমরা তো এখন জেনে গেছি যে ওই ভলিউম এলিমেন্টটার মধ্যে কতগুলো অ্যানায়ন এবং কতগুলো ক্যাটায়ন থাকতে পারে, তাহলে যেহেতু আমরা ব্যাপারটা জেনে গেছি, তাহলে আমরা এখান থেকে কি কোনো রকম ভাবে চার্জ ডেনসিটিটা বার করতে পারি? আমি বললাম হ্যাঁ পারি, আমি তো জানি কতগুলো অ্যানায়ন আছে, আমি জানি ওই ডিভি ভলিউম এলিমেন্টের মধ্যে কতগুলো ক্যাটায়ন আছে। তাহলে যদি এতগুলো অ্যানায়ন থাকে, তাহলে অ্যানায়নকে অ্যানায়নের টোটাল নাম্বার অফ অ্যানায়ন্স ইন ডিভি, তাকে যদি আমি অ্যানায়নের ভ্যালেন্সি দিয়ে গুণ করি এবং ফান্ডামেন্টাল চার্জ দিয়ে গুণ করি, তাহলে চার্জ ক্যারিড বাই অ্যানায়ন্স পেয়ে গেলাম। ঠিক একইভাবে যদি আমি ক্যাটায়ন কতগুলো আছে ডিভি ভলিউম এলিমেন্টের মধ্যে সেটা যদি জানি, তাকে যদি আমি ক্যাটায়নের ভ্যালেন্সি এবং ফান্ডামেন্টাল চার্জ দিয়ে গুণ করি, তাহলে আমি টোটাল চার্জ ক্যারিড বাই দ্য ক্যাটায়ন্স পেয়ে গেলাম। ব্যাস, তাহলে আমি সেখান থেকে সেই টোটাল চার্জ পেয়ে গেছি ডিভাইডেড বাই ভলিউম এলিমেন্ট ডিভির যা আয়তন কত ডিভি, সেটা দিয়ে ভাগ করলেই আমি চার্জ ডেনসিটি পেয়ে যাবো। তাহলে আমি চার্জ ডেনসিটিও বার করতে পারবো। কি করে করবো দেখো, সিম্পল। তাহলে দিস ইজ দ্য নাম্বার অফ ক্যাটায়ন্স ইন ডিভি, এই যে এক্ষুনি বার করে এসেছি, দিস ইজ দ্য ভ্যালেন্সি অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান ক্যাটায়ন। তাহলে এতগুলো ক্যাটায়নকে এই ভ্যালেন্সির এক একটা ক্যাটায়ন যদি থাকে, তাহলে ই টাইমস জেড প্লাস গিভস মি দ্য টোটাল চার্জ ক্যারিড বাই আ সিঙ্গল ক্যাটায়ন। তাহলে ই টাইমস জেড প্লাস প্লাস ইন্টু ডিএন প্লাস gives me the total number of charge carried by those cations which are present in that volume element DV. ঠিক একইভাবে যদি ডিএন মাইনাস হয় টোটাল নাম্বার অফ অ্যানায়ন্স প্রেজেন্ট ইন ডিভি, তাহলে ই টাইমস জেড মাইনাস, সামনে একটা মাইনাস সাইন আছে বিকজ ইট ইজ আ নেগেটিভ আয়ন, তাহলে ই টাইমস জেড মাইনাস, হ্যাঁ, টাইমস ডিএন মাইনাস গিভস মি দ্য টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ক্যারিড বাই দ্য অ্যানায়ন্স। তাহলে এই যে ওপরের নিউমারেটরের যে এক্সপ্রেশনটা, এই নিউমারেটরের এক্সপ্রেশনটা তার মানে গিভস আস দ্য টোটাল অ্যামাউন্ট অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ প্রেজেন্ট ইন দ্য ভলিউম এলিমেন্ট ডিভি। তাহলে একক আয়তনে কত আছে তাকে ডিভি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে একক আয়তনের যত টোটাল চার্জ আছে সেটাই তো চার্জ ডেনসিটি, তাহলে চার্জ ডেনসিটির একটা এক্সপ্রেশন পেয়ে যাবে। সুবিধা কি, এখানে আমি ডিএন প্লাস এবং ডিএন মাইনাসকে আমার এই বোলজম্যান ডিস্ট্রিবিউশনের এক্সপ্রেশন দ্বারা আমি তাদেরকে সাবস্টিটিউট করতে পারবো। ঠিক আছে, বেশ। ধরো আমাদের কাছে একটা ইউনিভ্যালেন্ট ইলেকট্রোলাইট আছে সোডিয়াম ক্লোরাইডের মতো, এমন একটা ইলেকট্রোলাইট
যে ইলেকট্রোলাইটটা মিডিয়ামে গেলে একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন দেয়। তাহলে সেই রকম একটা যদি ইলেকট্রোলাইট আমার কাছে থাকে, তাদের ক্ষেত্রে জেড প্লাসের ভ্যালুও এক, জেড মাইনাসের ভ্যালুও এক, এন প্লাসের ভ্যালুও এক, এন মাইনাসের ভ্যালুও এক, মানে এন প্লাস এবং এন মাইনাস সেম, একই, মানে সংখ্যাটা একই, ধরা যাক সেটা এন। তাহলে ওরকম একটা ইউনিভ্যালেন্ট ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা চার্জ ডেনসিটিটা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তাহলে দেখো, যে কোনো একটা এরকম ইউনিভ্যালেন্ট ইলেকট্রোলাইট থাকলে তার জন্য যেটা রো হবে, রো ফর সাচ 1:1 ইলেকট্রোলাইট কি হবে, এন প্লাস এন মাইনাস দুজনের ক্ষেত্রেই আমি এন নিয়ে আসতে পারবো, এবং জেড প্লাস জেড মাইনাস যেহেতু ভ্যালেন্সি গুলো ইউনিভ্যালেন্ট, তো তাহলে যেহেতু ওয়ান আমি সেগুলো বসিয়ে দিলাম। তাহলে আমার যেটা থাকলো পরে সেটা হচ্ছে বেসিক্যালি এই ই টু দা পাওয়ার মাইনাস ইসাই বাই কেটি আর ই টু দা পাওয়ার প্লাস ইসাই বাই কেটি। এই ইসাই বাই কেটিকে যদি এক্স বলি, তাহলে যেটা ব্র্যাকেটের ভেতরে পড়ে থাকলো সেটা হচ্ছে ই টু দা পাওয়ার মাইনাস এক্স মাইনাস অফ ই টু দা পাওয়ার এক্স। ভালো কথা। তাহলে এই ই টু দা পাওয়ার মাইনাস এক্স আর ই টু দা পাওয়ার এক্স এর সিরিজের দিকে একটু তাকাই। তাহলে ই টু দা পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে এই, ই টু দা পাওয়ার প্লাস এক্স মানে হচ্ছে এই। তাহলে এবার তাই যদি হয়, তাহলে ই টু দা পাওয়ার এক্স এবং ই টু দা পাওয়ার মাইনাস এক্স এর সিরিজ গুলো যদি দেখতে এরকমই হয়, এরকমই যদি তাদের চেহারা হয়, তাহলে ই টু দা পাওয়ার মাইনাস এক্স মাইনাস অফ ই টু দা পাওয়ার এক্স কি হবে? তাহলে এই সিরিজটা, এই ডান দিকটা, তাকে বিয়োগ করো এই ডান দিকটা দিয়ে। যেই মুহূর্তে বিয়োগ করলে দেখো এই এক এই এককে কাটলো, এই মাইনাস এক্স এবং সামনে একটা বিয়োগ চিহ্ন এসছে বলে এই মাইনাস এক্স হয়ে যাবে এটা, তাহলে মাইনাস টু এক্স হলো। দেখো এখানে এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এখানে মাইনাস সাইন আসবে, একটা মাইনাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল কেটে গেল। এখানে মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এখানেও একটা মাইনাস সাইন আসবে, তাহলে মাইনাস টু এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। তার মানে আমি বিয়োগ করলে যেটা পাবো তার চেহারা হচ্ছে এরকম। আমি সিম্পলি এখান থেকে টু এক্স কে কমন নিয়ে নিলাম। টু এক্স কে কমন নিয়ে নিলে ব্র্যাকেটের ভেতর যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এটা। তাহলে আমি এই এক্সপ্রেশনটাকে যদি ব্যবহার করি এই 1:1 মানে ইউনিভ্যালেন্ট ইলেকট্রোলাইটের চার্জ ডেনসিটি ক্যালকুলেট করার জন্য, তাহলে আমি সিম্পলি 2x লিখলাম, এইটার জায়গায় 2x টাইমস এই সিরিজটা লিখে দিলাম। 2x, x এর ভ্যালু বসাই, x মানে কত, ই সাই বাই কেটি, আগে একটা এখানে ই ছিল, তাহলে ই স্কোয়ার সাই বাই কেটি হয়ে গেল, একটা সামনে মাইনাস সাইন এখান থেকেই এসছে, সেটা এখানেও আছে এখানেও আছে, ব্র্যাকেটের ভেতর পড়ে থাকলো এটা। এইবার যদি আমরা এটা অ্যাসিউম করি, এইরকম যদি একটা কোনো কিছু ধরে নিই যে এক্সটা মানে ই সাই বাই কেটি এইটা একের চাইতে ছোট, এটা অ্যাসিউম করাটা কতটা লজিক্যাল, অবভিয়াসলি সেটা প্রথমে ভাবতে হবে। প্রথম লক্ষ্য করে দেখো যে এইটা অ্যাসিউম করাটা কতটা লজিক্যাল সেটা আমরা প্রথমে চিন্তা করি। এই যে ই সাই বাই কেটি, এই টার্মটা একের থেকে ছোট হতে যাবে কেন? একমাত্র এই জিনিসটা ছোট হতে পারে প্রোভাইডেড, হ্যাঁ, প্রোভাইডেড কেটি টার্মটা ইন জেনারেল যদি অনেক বড় হয় ই সাই এর থেকে। ওকে, হোয়াট ইজ ই সাই? লক্ষ্য করো, ই সাই ইজ নাথিং বাট দ্য ফান্ডামেন্টাল চার্জ টাইমস দ্য ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল অ্যাট দ্য ভলিউম এলিমেন্ট ডিভি, মানে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল অ্যাট এ রেডিয়াল ডিস্টেন্স অফ আর ফ্রম দ্য রেফারেন্স আয়ন। এখন মুশকিল হচ্ছে এই সাই এর ভ্যালুটা এক্সট্রিমলি ছোট হয়, তার একটা খুব সিম্পল কারণ আছে। লক্ষ্য করো, রেফারেন্স আয়ন থেকে আর দূরত্বে গেলে যেটা ঘটছে, রেফারেন্স আয়নটা পজিটিভলি চার্জড, তার থেকে যখন আমি আর দূরত্বের দিকে যাচ্ছি, এই পজিটিভ চার্জের সেন্টার থেকে আর দূরত্বে যেতে গেলে আমাকে একটা নেগেটিভলি চার্জড অ্যাটমসফিয়ারকে ক্রস করে যেতে হচ্ছে। তার মানে যেটা ঘটেছে, এই যে নেগেটিভ চার্জের যে অ্যাটমসফিয়ারটা এই সেন্ট্রাল আয়নটাকে ঘিরে রেখেছে, সেটা সেন্ট্রাল আয়নের পজিটিভ চার্জটাকে অনেকটাই শিল্ড করছে, ঢাকা দিয়ে দিচ্ছে, মাঝখানে একটা আস্তরণের মতন, একটা লেয়ারের মতন তৈরি করছে। তাহলে এই যে লেয়ারিং এফেক্ট, এই লেয়ারিং এফেক্টটার জন্য আলটিমেটলি আর দূরত্বে গেলে এই সাই এর ভ্যালুটা খুব ছোট হয়ে যায়, যে কারণে অনেক জায়গাতে এই অ্যাপ্রক্সিমেশনটা না করলেও কোনো ক্ষতি নেই, পরবর্তীকালে দেখাবো। হ্যাঁ, অনেক জায়গাতে এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা লজিক্যালি করতে পারি। তাহলে যদি লজিক্যালি তুমি যে কোনো একটা 1:1 ইলেকট্রোলাইটের ক্ষেত্রে এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা করি, তাহলে যে এক্সপ্রেশনটা পেয়েছি সেই এক্সপ্রেশনে এক্স যদি খুব ছোটই হয় একের তুলনায়, তাহলে এক্স স্কোয়ার তো আরো অনেক ছোট, এক্স টু দা পাওয়ার 4 আরো অনেক ছোট, সো দ্যাট আমরা আলটিমেটলি এই যে ব্র্যাকেটের ভেতরে যে টার্মটা আছে
এটাকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, বাট দিস ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন। সেই কারণে আমি ইকুয়াল টু চিহ্ন না দিয়ে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু চিহ্নটা দেখেছি। ঠিক আছে? তাহলে দেখো একটা সিম্পল ইউনিভ্যালেন্ট ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যে ঘটনাটার কথা আমি এতক্ষণ ধরে বললাম সেই ঘটনাটা সত্যি, বাট এই ঘটনাটাই যদি আমি একটা যে কোনো জেনারেল ইলেকট্রোলাইটের ক্ষেত্রে বলে দিই, মনে করো আমার কাছে একটা ইলেকট্রোলাইট আছে যেটা যার ফর্মুলা যা খুশি হতে পারে, সাম এক্স ইস টু ওয়াই টাইপ অফ ইলেকট্রোলাইট, হ্যাঁ, সাম এক্স বি ওয়াই টাইপ অফ ইলেকট্রোলাইট। তাহলে সেইরকম একটা জেনারেল ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যদি আমি এই কাজটা করতে যাই, কাজটা কিন্তু অতটা সোজা হবে না। ইউনিভ্যালেন্ট ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি হয়েছিল, জেড প্লাস জেড মাইনাস দুটোই এক হয়ে গেছিল, সেম ওয়ান, এবং এন প্লাস এবং এন মাইনাস দুটোই এন হয়ে গেছিল, যে কারণে আমার সুবিধাটা অনেক বেড়ে গেছিল। কিন্তু যে কোনো একটা জেনারেল ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমি তো এই কাজটা করতে পারবো না। যে কোনো একটা জেনারেল ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তার মানে আমাকে চার্জ ডেন্সিটি এভাবেই বার করতে হবে। তাহলে চার্জ ডেন্সিটি আমাকে এরকম ভাবেই ইভ্যালুয়েট করতে হবে, এবং চার্জ ডেন্সিটির এক্সপ্রেশনে এই ইসাই বাই কেটি সেইটাকে আমি এক্স দিয়ে রিপ্লেস করলেও এই এতগুলো টার্ম পড়ে থাকবে। ওকে, এইবার তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই একটুখানি রিলেটিভলি কঠিন কাজটা হলেও আমরা এটাকে একটু করার চেষ্টা করি। কিভাবে করব? প্রথমেই লক্ষ্য করো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম যে, হ্যাঁ, সেরকম কি করতে পারি যে এই এক্স দিয়ে যেহেতু এই ইসাই বাই কেটিকে আমরা রিপ্লেস করি, করার পরে তাহলে আমরা এই এক্সপ্রেশনটার এই যে যে টার্মগুলো আসছে, এই যে এক্সপোনেনশিয়াল টার্মটা এবং এই এক্সপোনেনশিয়াল টার্মটা, এই দুটো এক্সপোনেনশিয়াল টার্মকে আমরা নর্মাল এক্সপোনেনশিয়ালের সিরিজে খুলে লিখি। ওকে, তাহলে খুলে লেখা যায়। তাহলে এরকমই খুলে লিখলাম, এন প্লাস জেড প্লাস আছে, ই টু দা পাওয়ার মাইনাস জেড প্লাস এক্স, তাকে সিরিজে খুলে লিখেছি। ঠিক একই রকম ভাবে মাইনাস এন মাইনাস জেড মাইনাস আছে, ই টু দা পাওয়ার জেড মাইনাস এক্স আছে, তাকে আমি আবার সিরিজে ওই একই রকম ভাবে খুলে লিখলাম। ওকে, তাহলে এই যে এক্সপ্রেশনটা পেলাম, এই এক্সপ্রেশনটা অর্থাৎ এই এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনটা থেকে আমরা শুধুমাত্র লিনিয়ার টার্মগুলোকে রাখি, অর্থাৎ হায়ার পাওয়ার অফ এক্স গুলোকে অ্যাপ্রক্সিমেট করি, যে সাইটা খুব ছোট হয় বলে হায়ার পাওয়ার অফ এক্স গুলোর টার্মগুলোকে অ্যাপ্রক্সিমেট করে বাদ দিয়ে দিই। তাহলে শুধুমাত্র যদি লিনিয়ার টার্মগুলোকে রাখি, তাহলে ওয়ান মাইনাস জেড প্লাস এক্স পড়ে থাকলো এখানে, এখানে যেমন এটা আছে থাকলো ওয়ান প্লাস জেড মাইনাস এক্স পড়ে থাকলো এইখানে। তার মানে আমার এই অ্যাপ্রক্সিমেশন করার পরে যে সিস্টেম যে ইকুয়েশনটা দাঁড়ালো তার চেহারা হচ্ছে এরকম। লক্ষ্য করো, সিন্স দিস ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন, আমি কিন্তু আবার এখানে অলমোস্ট মানে নিয়ারলি ইকুয়াল টু চিহ্ন ব্যবহার করছি, নট ইকুয়াল টু। ঠিক আছে, বেশ। এবার যেটা করি, একদম পুরো ধরে এদেরকে গুণ করে দাও। হ্যাঁ, একদম মানে এন প্লাস জেড প্লাস ইন্টু ওয়ান মাইনাস, একদম মানে এটা হয়ে গেল এন প্লাস জেড প্লাস স্কোয়ার ইন্টু এক্স, এরকম ভাবে পুরোটা গুণ করে দাও। যেই গুণ করলে তাহলে যেটা পেলে সেটা হচ্ছে এরকম। তাহলে কি পেলাম? তাহলে আমরা যেটা পেলাম তার চেহারা এরকম। একটা টার্ম দেখো পাবে এন প্লাস জেড প্লাস মাইনাস এন মাইনাস জেড মাইনাস, ওটাকে আলাদা করো। তার সাথে মাইনাস সাইন কমন নিয়ে আরেকটা টার্ম পাবে, দেখো এই এক্স ওয়ালা টার্মগুলো, এন প্লাস জেড প্লাস স্কোয়ার, মাইনাস সাইন কমন নিয়েছো প্লাস এন মাইনাস জেড মাইনাস স্কোয়ার, এক্স কমন নিয়েছো, নিয়ে এরকম আরেকটা টার্ম পেলাম। ঠিক আছে, এখন লক্ষ্য করো, যে কোনো একটা ইলেকট্রোলাইট সলিউশন সেটা যে শুধু ইলেকট্রিক্যালি নিউট্রাল তাই নয়, সেটা হোমোজেনাসও বটে। হোমোজেনাস মানে কি? তুমি যে কোনো সলিউশনটা যে কোনো পয়েন্টে গিয়ে যদি ডেনসিটি মাপো, চার্জ ডেনসিটি নয়, এমনি পার্টিকেল ডেনসিটি, তুমি যদি ডেনসিটি মাপো মানে ঘনত্ব মাপো, মানে পার ইউনিট ভলিউমে কতটা মাস আছে, তাহলে এইটা যদি যে কোনো জায়গায় মাপা যায়, তাহলে একটা হোমোজেনাস সলিউশনের ডেনসিটিটা সব জায়গায় সেম। তাহলে যেহেতু সেটা হোমোজেনাস, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার, যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি থেকে একটা পরিষ্কার জিনিস কি, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি থেকে একটা জিনিস পরিষ্কার, যে টোটাল অ্যামাউন্ট অফ ক্যাটায়ন যা এবং তারা যে পরিমাণ চার্জ ক্যারি করছে, টোটাল অ্যামাউন্ট অফ অ্যানায়ন ইকুয়াল এবং অপোজিট চার্জ ক্যারি করছে। তার মানে ব্র্যাকেটের মধ্যে এই জিনিসটুকুর ভ্যালু জিরো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা আসে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি। ওকে, তাহলে যেটা পড়ে থাকলো, তাহলে যে জিনিসটা পড়ে থাকলো এরকম একটা হোমোজেনাস ইলেকট্রিক্যালি নিউট্রাল সলিউশনের ক্ষেত্রে, যে জিনিসটা পড়ে থাকলো তাহলে চার্জ ডেনসিটির এক্সপ্রেশনে, সেটা হচ্ছে সিম্পলি এইটা জিরো হয়ে যাওয়ার পর একটা মাইনাস সাইন নিয়ে এই জিনিসটুকু পড়ে থাকলো। তাহলে পড়ে থাক, তাহলে একটা মাইনাস সাইন নিয়ে এই জিনিসটুকু পড়ে থাকলো। এক্স এর জায়গায় আমি ই সাই বাই কেটি বসিয়ে দিলাম।
তাহলে আমার এক্সপ্রেশনটা দেখতে হয়ে গেল ই স্কোয়ার সাই বাই কেটি, সামনে একটা মাইনাস সাইন এবং তার সাথে এরকম একটা ব্র্যাকেটের মধ্যে জিনিস। ওকে, এই যে ব্র্যাকেটের মধ্যে যে বস্তুটা ঢুকে বসে আছে, লক্ষ্য করো এই ব্র্যাকেটের মধ্যে বস্তুটা কি, আমি একটা ইলেকট্রোলাইট নিয়েছি। সেই একটা ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তাদের করসপন্ডিং টোটাল নাম্বার অফ ক্যাটায়ন্স এবং ক্যাটায়নের ভ্যালেন্সি স্কোয়ার, টোটাল নাম্বার অফ অ্যানায়ন্স এবং অ্যানায়নের ভ্যালেন্সি স্কোয়ার, এইরকম দুটো টার্মকে যোগ করে যে সমষ্টিটা হয় সেটা হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যেকার জিনিসটা। মনে করো কোনো একটা ইলেকট্রোলাইট সলিউশন আমি বানিয়েছি, সেখানে 4 ধরনের ইলেকট্রোলাইট আমি নিয়েছি। সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম, সে ধরো ক্যালসিয়াম সালফেট বা এরকম কিছু একটা, ক্যালসিয়াম সালফেট ইনসলিউবল, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, তার সাথে আরো আরেকটা কিছু, এরকম করে 4টে ইলেকট্রোলাইট নিয়েছি। 4 ধরনের ক্যাটায়ন আছে, 4 ধরনের অ্যানায়ন আছে। তাহলে প্রত্যেকটা ক্যাটায়নিক স্পিসিসের জন্য এরকম করে একটা করে টার্ম আসবে, প্রত্যেকটা অ্যানায়নিক স্পিসিসের জন্য এরকম একটা করে টার্ম আসবে। তাহলে যদি একটা জেনারেল কেস ভাবি, যেখানে মাল্টিপল ইলেকট্রোলাইট, বাইনারি নয় সলিউশনটা, সলিউশনটা বাইনারি নয়, একটা সলভেন্ট একটা সলিউট ইলেকট্রোলাইট এরকম তা নয়, আমি এক জায়গাতে অনেকগুলো ইলেকট্রোলাইটকে মিশিয়ে তাদেরকে গুলে একটা হোমোজেনাস ইলেকট্রিক্যালি নিউট্রাল ইলেকট্রোলাইট সলিউশন তৈরি করেছি। তাহলে সেই রকম একটা সিচুয়েশনে এরকমই এন প্লাস জেড প্লাস স্কোয়ারের মতন টার্ম পরপর পরপর সমস্ত রকমের ক্যাটায়ন এবং সমস্ত রকমের অ্যানায়নের জন্য আস্তে আস্তে যাবে। তাহলে একটা জেনারেল কেসে আমি এই এক্সপ্রেশনটাকে একটা সিম্পল সামেশন দিয়ে রিপ্লেস করতে পারি। ওকে, তার মানে দেখো আমি একটা জেনারেল কেসের ক্ষেত্রে এইরকম ধরনের একটা সামেশনওয়ালা চিহ্ন দিয়ে একটা জেনারেল ইলেকট্রোলাইট, যেখানে শুধুমাত্র যে একটাই ইলেকট্রোলাইট ডিজলভ আছে কোনো একটা মিডিয়ামে তা নয়, বা বেশি সংখ্যক ইলেকট্রোলাইটও ডিজলভ থাকতে পারে, সেই রকম একটা ইলেকট্রোলাইট আমি তৈরি করেছি, যার ক্ষেত্রে কিন্তু আমি এইরকম ধরনের একটা এক্সপ্রেশনকে আমি ব্যবহার করতে পারি। ঠিক আছে, ফাইন। এইটা যদি আমি পারি, তাহলে দেখো আমাদের কি কি হলো। তাহলে আমরা একটা এক্সপ্রেশন পেলাম যেখানে চার্জ ডেনসিটি আছে, সেই চার্জ ডেনসিটিটা রিলেটেড আছে কতগুলো এমন কোয়ান্টিটির সাথে, যে কোয়ান্টিটিগুলো আমার ইলেকট্রোলাইট কি সেটা জানা থাকলে জানা, শুধুমাত্র একটা জিনিস আমি জানি না, সাইটা জানি না, টেম্পারেচার আমি মেপে ফেলবো। ইলেকট্রোলাইট আমার জানা থাকলে এন জেড এগুলো আমার জানা, বাকিগুলো তো ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট। তার মানে আমার এমন একটা এক্সপ্রেশন আমি পাচ্ছি যে এক্সপ্রেশনে দুটো আননোন, আমার চার্জ ডেনসিটিটাও আননোন এবং আমার করসপন্ডিং তোমার ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল সাইটাও আননোন। তাহলে আমাকে যদি এবার চার্জ ডেনসিটি এবং সাই দুটোকেই জানতে হয়, হ্যাঁ, দুটোকেই যদি আমার জানতে হয়, তাহলে আমার তো একটা দ্বিতীয় এক্সপ্রেশন চাই, তাই না? তাহলে আমার একটা দ্বিতীয় এক্সপ্রেশনের প্রয়োজনীয়তা আছে। তাহলে এই দ্বিতীয় এক্সপ্রেশনটা আমি কোথা থেকে পাবো? ওকে, আমরা কালকের ক্লাসে আমরা এটাই কন্টিনিউ করবো, নাহলে এই ফ্লোটা হারিয়ে যাবে। আমরা কালকের ক্লাসে এই দ্বিতীয় এক্সপ্রেশনটা কে এবং এই দ্বিতীয় এক্সপ্রেশনটাকে আমরা কিভাবে ব্যবহার করব টু ডিটারমাইন রো অ্যান্ড সাই, সেটা আমরা দেখব। ঠিক আছে, তার মানে আমাদের উদ্দেশ্য হবে যে তোমার এইরকম ধরনের একটা সিস্টেমের ক্ষেত্রে প্রথম চার্জ ডেনসিটি এবং দ্বিতীয় হচ্ছে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল দুটোকেই বার করা। এই দুটোকে বার করার থ্রুতেই আমরা আলটিমেটলি আমাদের প্রাইমারি উদ্দেশ্য কিন্তু মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গামা প্লাস মাইনাস বার করা, সেইটাকে বার করার দিকে আমরা এগোবো। ঠিক আছে, কালকের ক্লাসেও মনে রাখো আমি এই জিনিসটাই কন্টিনিউ করব। এর পরের সপ্তাহে না হয় পরপর দুটো ক্লাসে স্পেকট্রোস্কোপি করিয়ে দেবো। ঠিক আছে, আমি যেটা এখন পড়ালাম এই মেটেরিয়ালটা আমি পুরোটাই তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি।